আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি। জানি। তবুও মনে হলো কিছু কথা না বললে আফসোস থাকবে। কি কথা? আমি অনেক ভেবেছি বলবো না, কারণ আপনার অতীত আছে, আপনার কষ্ট আছে। আমি কখনো সেই কষ্ট বাড়াতে চাইনি, কিন্তু সত্যিটা হলো আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছেন। আমি জানি না ভবিষ্যৎ কি, আমি জানি না আপনি কি ভাবছেন, তবে আমি আপনাকে ভালোবাসি। হৃদয়, আমি ভয় পাই। জানি। আমি আবার কাউকে হারাতে চাই না। আমিও না। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝাতে, কিন্তু পারিনি। মানে? ঢাকার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টার শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। পুরো ক্যাম্পাসে নতুন আর পুরনো শিক্ষার্থীদের ভিড়। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কেউ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত। এই হাজারো মানুষের ভিড়ের মধ্যে আজ প্রথমবারের মতো ক্যাম্পাসে পা রাখলাম। আমি হৃদয়ে, একেবারে সাধারণ পরিবারের ছেলে। জেলার একটি ছোট শহর থেকে ঢাকা এসেছি পড়াশোনা করতে। যদিও এখান থেকে বেশি একটা দূরে নয়, তবুও পড়াশোনার স্বার্থে হোস্টেলে থেকে পড়াশোনা করার সিদ্ধান্ত নেই। আমার বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। অনেক কষ্ট করে আমাকে বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, তাই আমার কাঁধেও দায়িত্ব কম নয়। আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের জীবন শুধু আমার নিজের না, আমার বাবা মায়ের স্বপ্নও। ক্যাম্পাসে ঢুকে একটু নার্ভাস লাগছিল। এত বড় জায়গা, এত মানুষ, এত নতুন মুখ। ইস, প্রথম দিনে যদি ক্লাস খুঁজে না পাই তাহলে তো শেষ। নিজের সাথে কথা বলতে বলতে রুটিনটা বের করলাম, কিন্তু 10 মিনিট ঘোরাঘুরি করেও ক্লাসরুম খুঁজে পেলাম না। ঠিক তখনই সামনের পথ দিয়ে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী হেঁটে যাচ্ছিল, আর তাদের মাঝখানে ছিল একটি মেয়ে। খুব সাধারণ সাজ, সাদা নীল সালোয়ার কামিজ, চোখে চশমা, খোলা চুল, কিন্তু মেয়েটার মধ্যে অদ্ভুত একটা ব্যক্তিত্ব ছিল। প্রথম দেখাতে আমার চোখ আটকে গেল, কারণ মেয়েটা অন্যদের মতো না, খুব শান্ত, খুব স্বাভাবিক, খুব আপন মনে হচ্ছিল। এমন সময় পাশ থেকে একটা ছেলে বলে উঠল, এই ভাই, কোথায় হারিয়ে গেলেন? আমি চমকে উঠলাম। হ্যাঁ, ও কোথাও না। থাক, আর নাটক করতে হবে না। ধ্যাত, ছেলেটি হেসে চলে গেল, আর আমি ক্লাস খোঁজার কাজে মন দিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভুল বিল্ডিংয়ে চলে এসেছি। আজকে হারিয়ে যেতে হলো। ঠিক তখনই পেছন থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো। আপনি কি নতুন? আমি ঘুরে তাকে অবাক হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা। হঠাৎ আমার বুকের ভিতর দুঃখ করে উঠল। জি? ক্লাস খুঁজছেন? জি আপু। কোন ডিপার্টমেন্ট? বিবিএ। তাহলে তো আপনি ভুল বিল্ডিংয়ে। সত্যি? আর 10 মিনিট পর ক্লাস শুরু হবে। তাহলে তো আজকে শেষ। এত তাড়াতাড়ি শেষ না, চলুন দেখিয়ে দিচ্ছি। মেয়েটার হাসি দেখে আমার অজান্তে মুখে হাসি চলে এলো। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম। আমি তানহা ইসলাম, 3rd ইয়ার। আমি হৃদয়, 1st ইয়ার। প্রথম দিন? জি। টেনশন করবেন না, প্রথম দিকে সবাই হারিয়ে যায়। তাহলে আমি একা না? একদম না। কথা বলতে বলতে কখন যে আমার অস্বস্তি দূর হয়ে গেল। আমার মনে হচ্ছিল মেয়েটাকে অনেকদিন ধরে চিনি। ক্লাসরুমের সামনে এসে থামলো তানহা। এই যে, এটাই তোমাদের ক্লাস। ধন্যবাদ আপু, আপনি না থাকলে আজকে বিপদেই পড়তাম। ওয়েলকাম, ভালো থেকো। তারপর তানহা চলে গেল, কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কারণ আজকের এই ছোট্ট ঘটনাটা আমার মনের গভীর একটা ছাপ ফেলে গেছে। আমি তখনও জানতাম না এই সিনিয়র আপুটার সাথে আমার জীবনের সবচেয়ে সুন্দর আবার সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো জড়িয়ে থাকবে। প্রথম দিনের ক্লাস শেষ হলেও আমার মাথায় বারবার একটা মুখই ঘুরছিল, তানহা, একজন সিনিয়র, খুব সাধারণ একটা মেয়ে। কিন্তু কেন জানি না মেয়েটার কথা বারবার মনে পড়ছিল। সেদিন রাতে হোস্টেলে ফিরে বই খুলেছিলাম, কিন্তু পড়াশোনায় মন বসছিল না। আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? একদিন কথা বলেছি, এখনই এত ভাবছি কেন? নিজেকেই নিজে বকাঝকা করলাম। পরদিন সকালে আমি আগের চেয়ে অনেক আগে ক্যাম্পাসে এসে পৌঁছালাম। কারণটা আমি নিজেও জানতাম না। আমার মনে কোথাও একটা আশা ছিল, আজ হয়তো আবারও তানহার সাথে দেখা হবে। ক্যাম্পাসে ঢুকেই চারপাশে তাকাতে লাগলাম। নিজেকে যতই বোঝাই, কিন্তু আমি আসলে কাউকে খুঁজছিলাম। দূর, আমি আবার কি করছি? ঠিক তখনই দূরে কয়েকজন শিক্ষার্থীর ভিড় দেখতে পেলাম। মাঝখানে দাঁড়িয়ে কেউ একজন নতুন ছাত্রদের কিছু বুঝিয়ে দিচ্ছে। কাছে যেতেই বুঝলাম সেটা তানহা। অজান্তে আমার মুখে হাসি ফুটে উঠল। দেখো, এই ফর্মগুলো আগামী সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। কোনো সমস্যা হলে আমাকে জানিও। সবাইকে সাহায্য করছিল মেয়েটা, একটুও বিরক্তি নেই। এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগলো আমার। সবাই চলে যাওয়ার পর তানহা চোখে পড়ল আমাকে। আরে নতুন ছাত্র, আজকে হারাওনি তো? না আপু, আজকে আগে এসে গেছি। ভালো, অন্তত ক্লাসরুমে খুঁজতে গিয়ে অন্য ডিপার্টমেন্টে চলে যাওনি। আপু, ওই কথা আর মনে করে দিয়েন না। দুজনেই হেসে ফেললাম। এই ছোট্ট হাসিটাই আমার দিনটাকে সুন্দর করে দিল।
ক্লাস কেমন লাগছে? ভালো, তবে একটু ভয় লাগে। শুরুতে সবারই লাগে, 1 মাস পর দেখবে সব স্বাভাবিক হয়ে গেছে। আপনি খুব অভিজ্ঞ মনে হচ্ছে। 3 বছর ধরে এখানে আছি, অভিজ্ঞ না হয়ে উপায় আছে? কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল মেয়েটার সাথে কথা বলা খুব সহজ। ঠিক তখনই তানার হাতে থাকা কয়েকটা বই পড়ে গেল। আরে, দ্রুত নিচু হয়ে বইগুলো তুলে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। বইগুলো হাতে দিতে গিয়ে আমার চোখ একটা বইয়ের নামের দিকে গেল। অদ্ভুত ব্যাপার, এই বইটা আমারও খুব প্রিয়। আপু, আপনি এই বই পড়েন? অনেক পছন্দের। আমারও। ও, তাহলে আমাদের একটা মিল পাওয়া গেল। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটায় অদ্ভুত একটা অনুভূতি হলো, কারণ এটা ছিল আমাদের প্রথম মিল। হঠাৎই তানহার ফোন বেজে উঠল। ও, আমাকে যেতে হবে, একটা মিটিং আছে। ঠিক আছে। ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। জি আপু। তানহা চলে গেল, কিন্তু এবার আমার মন খারাপ হলো না, কারণ আমি জানি এটাই শেষ দেখা নয়। ধীরে ধীরে আমাদের পরিচয় বাড়বে, কথা বাড়বে, সময় বাড়বে, আর অজান্তেই আমার হৃদয়ে জন্ম নিতে থাকবে এক গভীর অনুভূতি। প্রথম দেখা, তারপর দ্বিতীয় দেখা। 2 দিনের মধ্যে তানহা নামের মেয়েটা আমার মনে আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে। তবে এটা ভালোবাসে কিনা সেটা আমি নিজেও জানতাম না। আমি শুধু এতটুকু জানতাম, তানহার সাথে কথা বলতে আমার ভালো লাগে, তানহাকে দেখলে মন ভালো হয়ে যায়। কয়েকদিন পরের ঘটনা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে একটা বই খুঁজছিলাম। নতুন হয় এখনও লাইব্রেরি সব কিছু ভালোভাবে চিনি না। বইটা গেল কোথায়? প্রায় 10 মিনিট ধরে একটা সেলফের সামনে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আবার হারিয়ে গেছো নাকি? আমি ঘুরে তাকিয়ে হাসলাম। আপু, আপনি কি সব জায়গাতে আমাকে হারিয়ে যেতে দেখেন? এই পর্যন্ত তাই তো দেখলাম। দুজনে হেসে ফেললাম। কি খুঁজছো? এই বইটা, কিন্তু পাচ্ছি না। তানহা বইয়ের নামটা দেখলো। ও, এই সেকশনে না, চলো। কয়েকটা সেলফ পেরিয়ে খুব সহজে বইটা খুঁজে বের করে দিল সে। আপু, আপনি লাইব্রেরির সব বইয়ের ঠিকানা জানেন নাকি? না, তবে এখানে অনেক সময় কাটাই। বুঝলাম। আমার ভালো লাগছিল। তানহার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন অদ্ভুতভাবে স্বস্তি দেয়। বই নিয়ে দুজনে পাশাপাশি বসলাম। প্রথমে পড়াশোনা নিয়ে কথা, তারপর শিক্ষক নিয়ে, তারপর বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে। কথা যেন শেষই হচ্ছিল না। তোমার বাসা কোথায়? কুমিল্লা। সত্যি? আমার নানুর বাসাও কুমিল্লাই। তাহলে তার একটা মিল পাওয়া গেল। হুম। আমাদের কথোপকথন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। সেদিন দুপুরে লাইব্রেরি থেকে বের হওয়ার সময় তানহা বলল, চলো ক্যান্টিনে যাই, অনেকক্ষণ বসে আছি। আমি? না, পাশের গাছটা, অবশ্যই তুমি। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। ক্যান্টিনে গিয়ে দুজন চা নিলাম। বিশ্ববিদ্যালয় জীবন কেমন লাগছে? ভালো, তবে এখনো সব কিছু নতুন লাগে। আর কয়েক মাস পর দেখবে এই জায়গাটাই সবচেয়ে আপন মনে হবে। আপনারও কেমন হয়েছিল? অনেক। প্রথম দিন আমি তো কেঁদেই ফেলেছিলাম। আপনি? কেন? আমি কি মানুষ না? দুজনেই হেসে উঠলাম। এই হাসিগুলোই ধীরে ধীরে আমাদের দূরত্ব কমিয়ে দিচ্ছিল। পরবর্তী কয়েক সপ্তাহে আমাদের দেখা আরও বাড়ল। কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে, কখনো ক্যাম্পাসের বেঞ্চে বসে। তানহা সবসময় সিনিয়র হিসেবে আমাকে সাহায্য করত, আর আমিও ধীরে ধীরে তানহার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে লাগলাম। তবে একটা বিষয় আমি খুব ভালো করে জানতাম, তানহা আমাকে শুধু একজন জুনিয়র এবং বন্ধু হিসেবেই দেখে, এর বেশি কিছু নয়। একদিন বিকেলে ক্যাম্পাসের বেঞ্চে বসেছিলাম দুজন। জানো, একটা মানুষকে চেনার সবচেয়ে ভালো উপায় কি? কি? তার খারাপ সময়টা দেখা। ভালো সময়ে সবাই ভালো থাকে। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি জানতাম না ভবিষ্যতে ওই কথাটাই কত বড় সত্যি হয়ে উঠবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছিল। দিন, সপ্তাহ, মাস সব কিছু যেন চোখের পলকেই কেটে যাচ্ছিল। আর এই সময়ের মধ্যেই আমার আর তানার বন্ধুত্ব অনেক স্বাভাবিক হয়ে উঠছিল। আর এখন কথা বলার জন্য কোনো কারণ লাগতো না। কখনো ক্লাস শেষে, কখনো ক্যান্টিনে, কখনো লাইব্রেরিতে, কখনো আবার ক্যাম্পাসের কোনো বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। তানা সবসময় আগের মতোই ছিল, সরল, ভদ্র, হাসি খুশি, সবার বিপদে পাশে দাঁড়ানো একজন মানুষ। কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করলাম আমি নিজে বুঝতে পারছিলাম না আমার ভেতরে কি হচ্ছে। একদিন সকালে ক্লাসে বসেছিলাম, হঠাৎই জানালার বাইরে তাকিয়ে তানাকে দেখতে পেলাম। তানা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিল। খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু আমি অদ্ভুতভাবে তাকিয়ে রইলাম। এমন সময় এক সহপাঠী বন্ধু বলল, এই ক্লাসে স্যার কি পড়াচ্ছে জানিস? হ্যাঁ, মানে? কিছুই জানিস না? পুরো ক্লাসে কি পড়ানো হয়েছে তার কিছুই আমার মনে নেই, কারণ আমার মন অন্য কোথাও ছিল। সেদিন বিকেলে ক্যান্টিনে বসেছিলাম দুজন। তানা প্রশ্ন করে বসলো, পরীক্ষার প্রস্তুতি কেমন? মোটামুটি। মোটামুটি মানে? মানে এখনো শুরু করিনি। কি? করব।
তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তানার এই ছোট্ট ছোট্ট বকাঝকা ভালো লাগে আমার। অদ্ভুত না, যে কথায় অন্য কেউ বিরক্ত হতো সেই কথাতে আমার মন ভালো হয়ে যায়। সেদিন রাতে হোস্টেলে ফিরে বিছানায় শুয়ে আছি, ঘুম আসছিল না, বারবার তানহার মুখটা বেশি উঠছিল। ধুর, এটা কি হচ্ছে আমার? নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম, সে শুধু একজন বন্ধু, একজন সিনিয়র, বেশ। কিন্তু মনের ভেতর অন্য একটা কণ্ঠ বলছিল, না, সে শুধু বন্ধু না, তুমি তাকে ভালোবেসে ফেলেছ। আমি হঠাৎ উঠে বসলাম। না, অসম্ভব। কিন্তু সত্যিটা অস্বীকার করার উপায় ছিল না। গত কয়েক মাসে তানহা আমার জীবনে একটা অংশ হয়ে গেছে। দিনে একবার কথা না হলে অস্থির লাগে। তানহাকে অন্য কারোর সাথে দেখলে কেমন যেন লাগে। তার মন খারাপ থাকলে নিজেরও মন খারাপ হয়, তার হাসি দেখলে নিজেরও হাসি পায়। এই অনুভূতির নাম বন্ধুত্ব না, এই অনুভূতির নাম ভালোবাসা। পরদিন ক্যাম্পাসে এসে তানহাকে দেখলাম, আর সেই মুহূর্তেই বুঝে গেলাম আমি সত্যিই তানহাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই উপস্থিতির সাথে সাথেই একটা ভয় এসে গেল। যদি তানহা আমাকে কখনো সেই চোখে না দেখে, যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম, না, আর কিচ্ছু বলবো না। নিজের অনুভূতি নিজের কাছেই রেখে দেব। তানহা সুখে থাকলে আমি সুখী। মানুষকে দূর থেকে দেখলে অনেক কিছু বোঝা যায় না। কেউ সব সময় হাসে বলে সে সুখী, এমন না। কেউ সবার পাশে দাঁড়ায় বলে তার নিজের কোনো কষ্ট নেই, এমনও না। তানহা ইসলামও ঠিক তেমনই একজন মানুষ। বিশ্ববিদ্যালয়ে সবাই তাকে চেনে, ভদ্র, বিনয়ী, সাহায্যপ্রবণ। কিন্তু ক্যাম্পাসের বাইরেও তার একটা জীবন আছে, একটা ছোট্ট পরিবার, বাবা, মা আর একমাত্র মেয়ে তানহা। তানহার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আর মা একজন গৃহিণী। ছোটবেলা থেকেই মেয়েকে খুব আদর করে বড় করেছেন তারা। সেদিন রাতে বাসায় ফিরে নিজের ঘরে বসে পড়ছিল তানহা। এমন সময় তার মায়ের ডাক, খেতে আয়। আসছে আম্মু। ডাইনিং টেবিলে বসতেই বাবা মেয়ের দিকে তাকালেন, তারপর আদুরে গলায় বললেন, ভালো, আগামী সপ্তাহে একটা প্রেজেন্টেশন আছে। আমার মেয়ে পারবে। বাবার মুখে এই কথাটা শুনে তানহা হাসলো। বাবা মায়ের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। কোনো সমস্যা হলে সবার আগে তাদের সাথেই শেয়ার করত। কিন্তু একটা বিষয় নিয়ে সে সবসময় চিন্তায় থাকতো, তার বাবা মায়ের বয়স। কারণ সে জানতো দিন দিন তারা বুড়িয়ে যাচ্ছেন। রাতে নিজের ঘরে বসে ছিল তানহা। মায়ের কাশির শব্দ শুনে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু, আবার কাশি? আরে কিছু না। আপনি সবসময় কিছু না বলেন, কাল ডাক্তার দেখাবো। তুই না একদম আমার মা হয়ে গেছিস। কেউ তো দায়িত্ব নেবে। তানহা এমনই ছিল, নিজের চেয়ে অন্যদের নিয়ে বেশি চিন্তা করত। পরদিন বিশ্ববিদ্যালয়ে এসে হৃদয়ের সাথে দেখা হলো। আপু, আজকে খুব ক্লান্ত লাগছে আপনাকে। রাতে ঘুম কম হয়েছে। কেন? আম্মুর শরীর একটু খারাপ। মায়ের কথা বলতে গিয়ে তার চোখে উদ্বেগ ফুটে উঠল। হৃদয় চুপচাপ শুনছিল। এই প্রথম সে তানহার পরিবার সম্পর্কে কিছু জানল। চিন্তা করবেন না, আন্টি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে যাবেন। আশা করি। তানহার মুখে ছোট্ট একটা হাসি ফুটল। সেদিন বিকেলে ক্যাম্পাসের এক কোণে বসেছিল তারা। জানো, আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? ভালো একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, আর বাবা মাকে নিয়ে ঘুরতে যাব। কথাগুলো বলার সময় তার চোখ চকচক করছিল। তারা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি চাই তাদের বাকি জীবনটা সুন্দর হোক। হৃদয় মুগ্ধ হয়ে শুনছিল, কারণ এই মেয়েটা শুধু সুন্দর না, তার মনটাও অসাধারণ সুন্দর। আপনি পারবেন? এত বিশ্বাস? হুম। উত্তরটা দিতে গিয়ে নিজেই একটু লজ্জা পেয়ে গেল হৃদয়। তানহা বিষয়টা খেয়াল করলো না, কিন্তু হৃদয় তখন মনে মনে একটা জিনিস বুঝে ফেলেছে। সে শুধু তানহার হাসি না, তার স্বপ্নগুলো ভালোবেসে ফেলেছে। সন্ধ্যা হয়ে আসছিল, দুজনেই চুপচাপ। তারপর তানহা মুখ খুলল, আমি চাই আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, খবর জানাবেন। আচ্ছা। তানহা চলে গেল, আর হৃদয় অনেকক্ষণ বসে রইল। তার মনে হচ্ছিল যে মেয়েটা তার সুখের আগে বাবা মায়ের সুখের কথা ভাবে, তাকে ভালো না বেসে থাকা সত্যি কঠিন। দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছিল। এখন তানহার সাথে কথা বলা হৃদয়ের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। সকালে ক্যাম্পাসে এসে একবার দেখা না হলে দিনটাই অসম্পূর্ণ মনে হতো। ক্যান্টিনে বসে গল্প, লাইব্রেরিতে একসাথে পড়াশোনা, ক্লাস নিয়ে আলোচনা, সবকিছুই খুব স্বাভাবিক ছিল। শুধু স্বাভাবিক ছিল না হৃদয়ের মন, কারণ যত দিন যাচ্ছিল ততই তার অনুভূতিগুলো গভীর হচ্ছিল। সে এখন নিশ্চিত সে তানহাকে ভালোবাসে।
কিন্তু এই ভালোবাসার কথা সে কাউকে বলতে পারছে না। একদিন সকালে ক্লাসে বসেছিল হৃদয়, হঠাৎ ফোনে তানহার মেসেজ এলো। আজকে ক্যাম্পাসে একটু দেরি হবে। মাত্র একটা সাধারণ মেসেজ, কিন্তু সেটাই হৃদয়ের মুখের হাসি এনে দিল। তার হাসি দেখে পাশের বন্ধুটি বলল, আবার হাসছিস কেন? কই? তোর মুখটাই সব বলে দেয়। হৃদয় কিছু বলল না, কারণ সে জানতো ছেলেটি ঠিকই ধরেছে। সেদিন বিকেলে ক্যাম্পাসের পেছনের বাগানে বসেছিল তারা। পরীক্ষার সামনে পড়াশোনা কেমন? আপনি ছাড়া আর অনেকেই প্রশ্ন করে। কারণ তুমিই এমন ছাত্র। আবারও হাসির রোল পড়ে গেল। হাসতে হাসতে একসময় দুজনেই চুপ হয়ে গেল। হৃদয় তানহার দিকে তাকিয়ে রইল। আজকে তার খুব ইচ্ছে করছিল সব বলে দিতে, মনের কথা সব। আপু, একটা কথা বলতে চাই। বলো। মুহূর্তের মধ্যে হৃদয়ের বুক ধড়ফড় করতে শুরু করলো। যদি তানহা ভুল বোঝে, যদি তাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। হাজারো চিন্তা মাথায় ভিড় করলো। না, কিছু না। আরে কি বলতে চেয়েছিলে? মনে ছিল, এখন ভুলে গেছি। তোমার স্মৃতিশক্তি নিয়ে এত চিন্তা দরকার? তানহা হেসে উড়িয়ে দিল, কিন্তু হৃদয় জানতো সে কি বলতে চেয়েছিল। সেদিন রাতে হোস্টেলের ছাদে একা বসেছিল সে। আমি কেন বলতে পারলাম না? উত্তরটা সে নিজেই জানতো, কারণ সে তানহাকে হারাতে ভয় পায়। পরদিন তানহা বিশ্ববিদ্যালয়ে আসেনি, এটা অস্বাভাবিক ছিল। দুপুরে ফোন করতে তানহা রিসিভ করলো। হ্যালো, আজকে আসেননি কেন? বাসায় কিছু অতিথি এসেছে। ও আচ্ছা। কথাটা খুব সাধারণ মনে হলেও তানহার কণ্ঠে কেমন যেন অস্বস্তি ছিল। সব ঠিক আছে তো? হুম। কিন্তু শব্দটা খুব একটা স্বাভাবিক শোনালো না। সত্যি বলতে সেই অতিথিরা সাধারণ অতিথি ছিল না। তারা এসেছিল তানহাকে দেখতে, তার বিয়ের প্রসঙ্গে। ড্রয়িং রুমে বসে আত্মীয় স্বজনরা নানান কথা বলছিল। এমন সময় তার এক খালা বলল, মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আরেক আত্মীয় বলল, এখন থেকে ভালো পত্র দেখো। তানহার মা বলল। আমারও তো সেটাই ভাবছি। পাশের ঘরে বসে সব শুনছিল তানহা। তার পড়াশোনা এখনো শেষ হয়নি, ক্যারিয়ার নিয়েও অনেক স্বপ্ন আছে, কিন্তু পরিবারের চিন্তাগুলো সে বুঝতে পারে। সেদিন রাতে তানহা নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল। এত তাড়াতাড়ি বিয়ের কথা কেন? প্রশ্নটা শুধু নিজেকেই করলো। আর ঠিক সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে বসে হৃদয় ভাবছিল, যদি একদিন তাকে হারিয়ে ফেলি। দুজনেই তখন জানতো না ভাগ্য খুব দ্রুত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। তানহার জীবনে সব সময় একটা বিশ্বাস ছিল, তার বাবা মা কখনো তার খারাপ চাইবে না। তাই তারা কোনো সিদ্ধান্ত নিলে সে সাধারণত আপত্তি করত না। কিন্তু এই প্রথমবার সে নিজের ভেতরের অদ্ভুত একটা অস্থিরতা অনুভব করতে শুরু করলো। কারণ গত কয়েকদিন ধরে বাসায় বারবার একই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিয়ে। আর এই শব্দটাই তানহার বুকের ভেতর কেমন যেন ভারী অনুভূতি তৈরি করছিল। সেদিন সকালে নাস্তার টেবিলে বসেছিল সবাই। এমন সময় তার মা বললেন, মা, আজকে বিকেলে তাড়াতাড়ি বাসায় আসিস, কেন? কিছু আত্মীয় আসবে। আত্মীয়? তানহা বুঝে গিয়েছিল এই আত্মীয়রা শুধু আড্ডা দিতে আসছে না। তার বাবা চুপচাপ বসেছিলেন। একটা কথা ছিল। জি বাবা। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। কথাটা শুনে তানহার বুক কেঁপে উঠল। আমরা ভাবছি তোর বিয়ের ব্যাপারটাও একটু দেখা দরকার। এখনই? আমরা তো এখনই বিয়ে দিচ্ছি না মা, শুধু খোঁজ খবর নিচ্ছি। মা খুব নরমভাবে বললেও তানহার মন খারাপ হয়ে গেল, কারণ সে জানে এই খোঁজ খবর একসময় সত্যি হয়ে যায়। আম্মু, আমার তো এখন অনেক পরিকল্পনা আছে। আমরা জানি। আর তোর স্বপ্নও আমরা থামাতে চাই না। বাবার কথায় ভালোবাসা ছিল, জোর ছিল না, কিন্তু তবুও তানহার মনটা ভারী হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে এসে সেদিনও সে স্বাভাবিক থাকতে পারল না। হৃদয় দূর থেকে বিষয়টা বুঝতে পারল। কি হয়েছে? আজকে খুব চুপচাপ লাগছে। কিচ্ছু না। এই কিছু নেই কথাটা বিশ্বাস করি না। সাধারণ সময় তানহা হেসে ফেলতো, কিন্তু আজকে হাসলো না। বাসায় বিয়ের কথা হচ্ছে। কথাটা শুনেই হৃদয়ের মুখের হাসি মিলিয়ে গেল। মনে হলো কেউ তার বুকের ভেতরটা শক্ত করে চেপে ধরেছে। ও, সে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। আমি জানি না কি করব। তোমার বাবা মা তোমাকে খুব ভালোবাসে। জানি।
তাহলে আগে তাদের কথা শোনো। নিজের বুক ভেঙে গেলেও হৃদয় তানহার বিরুদ্ধে কিছু বলতে পারল না, কারণ সে সত্যি তানহার ভালো চাইতো। সেদিন রাতে বাসায় কয়েকজন আত্মীয় এলেন। ড্রয়িং রুমে বসে সবাই তানহাকে নিয়ে কথা বলছিল। তানহার এক চাচি বলছিল, মেয়ে তো ভালো, এখন থেকে পাত্র দেখলে সমস্যা কি? আমরাও ভাবছি। পাশের ঘরে বসে সব শুনছিল তানহা। তার মনে হচ্ছিল নিজের জীবন নিয়ে সিদ্ধান্তগুলো যেন ধীরে ধীরে অন্যরা নিয়ে নিচ্ছে। রাত গভীর হলো। ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ালো তানহা। আমার জীবনটা কি বদলে যেতে যাচ্ছে? প্রশ্নটার উত্তর তার জানা ছিল না, কিন্তু ভাগ্য ইতিমধ্যে উত্তর লিখে ফেলেছিল। খুব শীঘ্রই এমন একজন মানুষের আগমন ঘটবে, আর সেই মানুষটার আগমন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। বিয়ের আলোচনা শুরু হওয়ার পর থেকে তানহার ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। সে বাবা মাকে কষ্ট দিতে চায় না, আবার নিজের স্বপ্নগুলোও ছেড়ে দিতে চায় না। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে যাচ্ছিল সে। এক শুক্রবার বিকেলে বাসায় ফিরতেই অদ্ভুত একটা পরিবেশ টের পেল তানহা। ড্রয়িং রুম পরিষ্কার, টেবিলে নাস্তা সাজানো, মা ব্যস্ত, বাবাও অস্বাভাবিকভাবে প্রস্তুত। আজকে কি কোনো অতিথি আসবে? হ্যাঁ মা। আবার? আগে বস, সব বলছি। তানহার বুক ধক করে উঠল। একটা ছেলে আছে, ছেলে? নাম আরিফ। কথাটা শুনে তানহা চুপ হয়ে গেল। ছেলেটা ভালো চাকরি করে, পরিবারও ভালো। সবচেয়ে বড় কথা, ওদের পরিবার তোমাকে পছন্দ করেছে। কিন্তু আম্মু। আমরা এখনই কিছু ঠিক করছি না মা, শুধু একবার দেখা হবে। তানহা জানতো বাংলাদেশ ও ভারতের পরিবারে শুধু একবার দেখা। কথাটা অনেক সময় খুব দ্রুত অন্যদিকে চলে যায়, তবু সে কিছু বলল না। পরদিন বিশ্ববিদ্যালয়ে এসে হৃদয়ের সাথে দেখা হলো। আজকে একটু ভালো লাগছে আপনাকে। জানি না। কিছু হয়েছে? কিছুক্ষণ চুপ থেকে তানহা বলল, একটা পাত্রের কথা এসেছে। হৃদয়ের মনে হলো চারপাশের সব শব্দ থেমে গেছে। ও, বাবা মা খুব আগ্রহী মনে হচ্ছে। তুমি কি চাও? আমি নিজেও জানি না। তানহার চোখে বিভ্রান্তি ছিল, আর হৃদয়ের চোখে লুকানো কষ্ট। কিন্তু সেই কষ্ট সে প্রকাশ করলো না। সবকিছু ভালোই হবে, এই কথাটা বলার সময় তার বুকটা ভেঙে যাচ্ছিল। দুদিন পর আরিফদের পরিবার তানহাদের বাসায় এলো। তানহা খুব সাধারণ একটা পোশাক পরে ড্রয়িং রুমে ঢুকলো। সেখানে প্রথমবার সে আরিফকে দেখলো। ছেলেটা ভদ্র, শান্ত, পরিপাটি। সামনে আসতেই আরিফ তানহাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সাধারণ কিছু কথা হলো, পড়াশোনা নিয়ে, পরিবার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। তানহার খারাপ লাগলো না, আবার ভালোও লাগলো না, কারণ সে এখনো বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। অন্যদিকে দুই পরিবার বেশি খুশি। এমন সময় তানহার খালা বলে উঠল, ছেলে মেয়ে দুজনকেই মানিয়েছে। এবার আরিফের মা বললেন, আমাদেরও খুব ভালো লেগেছে। সন্ধ্যার পর অতিথিরা চলে গেল। নিজের ঘরে এসে বিছানায় বসে রইল তানহা। সবকিছু এত দ্রুত হচ্ছে কেন? প্রশ্নটার উত্তর কেউ দিল না। অন্যদিকে হোস্টেলের রুমে বসেছিল হৃদয়। আজ সারাদিন তার মন খারাপ। পাশ থেকে এক বন্ধু ডেকে উঠল, কি হয়েছে? কিছু না। মিথ্যা বলিস না। হৃদয় শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। সে আজ প্রথমবার সত্যিকারে ভয় পেল। হয়তো খুব শীঘ্রই তানহা তার জীবনের বাইরে চলে যাবে, আর সেই আশঙ্কাই তাকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করলো। আরিফদের বাসা থেকে যাওয়ার পর কয়েকদিন কেটে গেছে, কিন্তু তানহার জীবনে যেন অদৃশ্য একটা চাপ নেমে এসেছে। বাসায় গেলেই একই আলোচনা। ছেলেটা কিন্তু খুব ভদ্র, এমন ছেলে বারবার পাওয়া যায় না। আমাদেরও পরিবারটা ভালো লেগেছে। তানহা শুধু চুপচাপ শুনতো, কারণ সে জানতো বাবা মা তার খারাপ চাইছেন না। তবুও মনের ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। বিশ্ববিদ্যালয়ে এসেও আগের মতো স্বাভাবিক থাকতে পারছিল না। হৃদয় সবকিছু বুঝতে পারছিল, কিন্তু কিছুই করার ছিল না। সব ঠিক আছে? তোমার এই এখন আর বিশ্বাস করি না। তাহলে কি করব? সত্যি বলবে? তানহা কয়েক সেকেন্ড চুপ রইল। মনে হচ্ছে সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর তুমি? আমি জানি না। এই জানি না কথাটার মধ্যে কতটা অসহায়ত্ব ছিল সেটা হৃদয় অনুভব করতে পারল। তবুও সে নিজের কষ্ট লুকিয়ে বলল, কখনো কখনো পরিবারের উপর ভরসা করা যায়। জানি। কথাটা বললেও তার চোখে কোনো অস্বস্তি ছিল না। সেই রাতেই বাসায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো। মা আরিফদের পরিবারের উত্তর জানতে চেয়েছে। এত তাড়াতাড়ি?
ওরাও তো অপেক্ষা করছে। দেখ, শেষ সিদ্ধান্ত তোর, আমরা জোর করব না। এই কথাটা সত্যি হলেও তানহা জানতো বাবা মায়ের চোখে একটা আশা আছে। সেই আশাটা ভাঙার সাহস তার নেই। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল সে। তোমরা যদি মনে করো মানুষটা ভালো, তাহলে আমার আপত্তি নেই। কথাটা বলার সাথে সাথে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সত্যি মা? হুম। আল্লাহ তোকে অনেক সুখী করুক। বাবা মায়ের মুখে হাসি ফুটল, কিন্তু তানহার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে গেল। পরদিন বিশ্ববিদ্যালয়ে এসে হৃদয়ের সাথে দেখা হলো। আজকে কেমন আছো? তানহা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আমি রাজি হয়েছি। হৃদয়ের মুখের হাসিটা মুহূর্তেই থেমে গেল। মনে হলো কেউ তার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলেছে। ও, হয়তো এটাই ভালো হবে। হয়তো। হৃদয় হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল প্রচন্ড কষ্ট। সেদিন দুজন অনেকক্ষণ পাশাপাশি বসেছিল, কিন্তু আগের মতো গল্প হয়নি। দুজনের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। সন্ধ্যার দিকে বাসায় ফেরার আগে তানহা বলল, দোয়া করো। সব সময়। এই ছোট্ট উত্তরটা দিতে গিয়ে তার গলা কেঁপে উঠল। সেদিন আকাশে মেঘ ছিল, আর হৃদয়ের মনেও সে তখনও জানতো না আর মাত্র কয়েকদিনের মধ্যেই সবকিছু এত দ্রুত ঘটবে যে কেউ প্রস্তুতি নেওয়ার সুযোগও পাবে না। জীবনে কিছু ঘটনা থাকে যেগুলো মানুষ অনেক পরিকল্পনা করে ঘটাতে চায়, আবার কিছু ঘটনা এমনও থাকে সেগুলো হঠাৎ করেই ঘটে যায়। তানহার বিয়েটাও ঠিক তেমনই ছিল। সে ছোটবেলা থেকে ভেবেছিল একদিন হয়তো তার বিয়ে হবে, আত্মীয় স্বজন থাকবে, বন্ধুরা থাকবে, অনেক আনন্দ হবে। কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল। আরিফদের পরিবার খুব বেশি আনুষ্ঠানিকতা পছন্দ করতো না। দুই পরিবার আলোচনা করে দ্রুত বিয়ে সিদ্ধান্ত নিল। সবকিছু এত দ্রুত ঘটছিল যে তানহার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। বিয়ের আগের রাতে নিজের ঘরে বসেছিল সে। চারিদিকে নিস্তব্ধতা, টেবিলের উপর কিছু কাপড়, কয়েকটা প্রয়োজনীয় জিনিস, এতটুকুই। ঘুমাসনি এখনো? ঘুম আসছে না। মা তো স্বাভাবিক। আম্মু সবকিছু খুব দ্রুত হয়ে গেল না? হয়তো, কিন্তু আমরা বিশ্বাস করি আরিফ ভালো ছেলে। তানহা কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। মায়ের কথা ভুল না, আরিফকে খারাপ লাগেনি তার, তবে মাঝে মাঝে মানুষের ভাবনাগুলো ভুল প্রমাণিত হয়। তবুও বুকের ভেতর কেমন যেন শূন্য শূন্য লাগছিল। অন্যদিকে হৃদয় সেদিন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, কিন্তু কোনো ক্লাসে মন বসছিল না। পাশ থেকে তার সেই বন্ধু বলল, তোর কি হয়েছে? কিছু না। আবার মিথ্যা? হৃদয় জানতো আগামীকাল তানহার বিয়ে। যে মেয়েটাকে সে এতদিন ভালোবেসেছে সে অন্য কারো জীবনের অংশ হয়ে যাবে। সেদিন হোস্টেলে ফিরে সারা রাত ঘুমাতে পারল না সে। পরদিন সকাল তানহাদের বাসায় খুব বেশি লোকজন নেই, শুধু পরিবারের কয়েকজন সদস্য। একেবারে সাধারণ আয়োজন, না কোনো জাঁকজমক, না কোনো বড় অনুষ্ঠান। তানহা শান্তভাবে বসেছিল। মা, আজকে তুই অন্য একটা জীবনে পা দিবি। দোয়া করো আম্মু। সব সময়। মায়ের চোখ ভিজে উঠল। অল্প কিছু সময়ের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কবুল 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 কয়েকটি শব্দ, আর সেই কয়েকটি শব্দেই বদলে গেল তানহার পরিচয়। তানহা ইসলাম এখন তানহা আরিফ। সন্ধ্যার দিকে বিদায়ের সময় এলো। নিজের খেয়াল রাখিস মা। তুমিও। কোনো সমস্যা হলে আগে আমাদের বলবি। জি বাবা। বিদায়ের সময় সবচেয়ে শক্ত মানুষ দুর্বল হয়ে যায়। তানহারও চোখ ভিজে উঠল। অবশেষে সে আরিফদের সাথে নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির ভেতর কিছুক্ষণ নীরবতা ছিল। ভয় লেগেছে? একটু। স্বাভাবিক, চিন্তা করবেন না। আমি চেষ্টা করব যাতে আপনার কোনো কষ্ট না হয়। কথাটা শুনে তানহা একটু অবাক হলো, কারণ আরিফ সত্যি ভদ্র মানুষ বলে মনে হচ্ছিল। ধন্যবাদ। নতুন বাসায় পৌঁছে গেল তারা। একটা নতুন জীবন শুরু হলো। তানহা তখনও জানতো না এই নতুন জীবনের সময় খুব বেশি দীর্ঘ হবে না। মাত্র 3 দিনের মধ্যেই এমন কিছু ঘটবে যা তার পুরো পৃথিবীকে উলট পালট করে দেবে। এদিকে হৃদয় সারা রাত ছাদেই কাটিয়ে দিল, আর তার সঙ্গী ছিল প্যাকেটের পর প্যাকেট সিগারেট। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে তানহা আর কখনো তার জীবনে ফিরে আসবে না। আমার ভাগ্যটা এমন কেন হলো? একটু অন্যরকম হতে পারতো নাকি? পরদিন সকাল। জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছে তানহা। গতকালই তার বিয়ে হয়েছে, আজ তার নতুন সংসারের প্রথম সকাল। কিন্তু এখনো সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে।
ভোরবেলা ঘুম ভাঙতে কিছুক্ষণ বিছানায় বসে রইল সে। চারপাশটা নতুন, ঘর নতুন, পরিবেশ নতুন, আর জীবনের পরিচয়টাও নতুন। সবকিছু এত দ্রুত বদলে গেল। কিছুক্ষণ পর বাইরে থেকে দরজা নক করার শব্দ এলো। ঘুম ভেঙেছে? জি। চা খাবে? আপনি? হ্যাঁ আমি। তানহা একটু অবাক হলো, কারণ আরিফকে এখন পর্যন্ত খুবই ভদ্র এবং দায়িত্বশীল মনে হয়েছে। নাস্তার টেবিলে বসে সবাই গল্প করছিল। তানহার শাশুড়ি তাকে উদ্দেশ্য করে বলল, মা কোনো অসুস্থ হচ্ছে? না আন্টি। আমাকে আন্টি না আম্মু বলবে। মহিলার মুখে আন্তরিকতা ছিল। তানহার মন একটু হালকা হলো। জি আম্মু। শব্দটা শুনে সবাই হেসে উঠল। সারাদিন আত্মীয় স্বজন আসা যাওয়া করলো। তানহা সবার সাথে ভদ্রভাবে কথা বলল। তবে মাঝে মাঝে তার নিজের বাসার কথা মনে পড়ছিল, মায়ের কথা, বাবার কথা, নিজের ঘরের কথা। বিকেলের দিকে বারান্দায় একা দাঁড়িয়েছিল সে। ঠিক তখন পাশে এসে দাঁড়ালো আরিফ। মন খারাপ? একটু। স্বাভাবিক, একদিনেই তো কেউ নতুন জায়গাকে নিজের বাড়ি মনে করতে পারে না। সময় নাও, কোনো তাড়া নেই। কথাগুলো শুনে তানহার মনে হলো মানুষটা সত্যি ভালো, হয়তো সময়ের সাথে সবকিছু সহজ হয়ে যাবে। সেদিন রাতে খাবার টেবিলে বসে গল্প করছিল সবাই। এমন সময় আরিফের মা বললেন, ছোটবেলায় আরিফ এত দুষ্ট ছিল যে একবার পুরো ফ্রিজ খালি করে ফেলেছিল। আম্মু। সবাই হেসে উঠল। সত্যি? একদম সত্যি। অনেকদিন পর তানহার মুখে প্রাণখোলা হাসি দেখা গেল। সেই হাসিটা দেখে আরিফও হাসলো। রাত গভীর হলো। নিজের ঘরে এসে বিছানায় বসলো তানহা। জীবনটা অদ্ভুত। কয়েকদিন আগেও সে ছিল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, আর আজ সে নতুন সংসারের একজন সদস্য। ধীরে ধীরে হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল, কারণ এই নতুন জীবনের সময় খুবই অল্প। বিয়ের পর দ্বিতীয় দিন তানহা ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছিল। যদিও মাঝে মাঝে নিজের বাসার কথা খুব মনে পড়তো, তবুও সে বুঝতে পারছিল আরিফও তার পরিবার তাকে স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেল তানহা। গিয়ে দেখে আরিফ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। এত সকালে? এই প্রশ্নটা তো আমার করার কথা। ঠিকই বলেছেন। চা বানাচ্ছি, খাবে? চা হাতে বারান্দায় গিয়ে বসলো দুজন। চারপাশে সকালবেলার শান্ত পরিবেশ। একটা কথা জিজ্ঞেস করি? করুন। এখনো কি খুব অস্বস্তি লাগে? একটু তো লাগেই। সময় নাও, আমি অপেক্ষা করতে পারি। কথাটা শুনে তানহার ভালো লাগলো। মানুষটা অত্যন্ত তাকে বুঝতে চেষ্টা করছে। দুপুরে সবাই একসাথে খেতে বসলো। আরিফের মা তানহাকে উদ্দেশ্য করে বলল, মা আজকে তোর রান্না খাওয়াবি না? আমি? হ্যাঁ তুই। সবাই হেসে উঠল। আচ্ছা কাল বানাবো। আগে আমাকে বাঁচার ব্যবস্থা করে রাখবেন। মানে? মজা করলাম। অনেকদিন পর তানহা এত স্বাভাবিকভাবে হাসছিল, তার নিজেরও ভালো লাগছিল। সন্ধ্যায় তানহার বাবা ফোন করলেন। কেমন আছিস মা? ভালো আছি। কোনো সমস্যা হচ্ছে না তো? না, সবাই খুব ভালো। মেয়ের মুখে এই কথা শুনে বাবার মনটা হালকা হয়ে গেল। রাতের খাবারের পর সবাই গল্প করছিল। হঠাৎ আরিফের ফোনে একটা কল এলো। ও, আগামীকাল একটু বাইরে যেতে হবে। আরিফের মা বললেন, নতুন বিয়ের পরও অফিস? জরুরি কাজ। কোথায় যাবেন? একটু বাহিরে, সকালেই বের হব। খুব সাধারণ একটা কথা, কিন্তু ভাগ্যের কাছে সেটাই ছিল ভয়ঙ্কর একটি ইঙ্গিত। রাতে ঘুমানোর আগে জানালার পাশে দাঁড়িয়ে তানহা। মনে হচ্ছিল হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, হয়তো এই নতুন জীবনটাকে সে গ্রহণ করতে পারবে। কিন্তু মানুষ যা ভাবে, ভাগ্য সবসময় তা হতে দেয় না। অন্যদিকে হৃদয়, এই যেন কোনো জীবিত মানুষ নেই। সেদিনের পর থেকেই হোস্টেলের ছোট্ট ঘরটার ভিতরে নিজেকে বন্দি করে রেখেছিল। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু একটার পর একটা সিগারেট। তার জীবনটা যেন নরকে পরিণত হচ্ছে, শুধু একটা কথাই ভেবে। তানাবু কি সত্যি আমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেল? সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। আকাশ পরিষ্কার, হালকা বাতাস বইছে। কেউ বুঝতে পারেনি এই দিনটাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে চলেছে। সকালে নাস্তা শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল আরিফ। আমি যাই তাহলে। সাবধানে যাস বাবা। আচ্ছা আম্মু। এরপর তার চোখ গেল তানহার দিকে। তোমার কিছু লাগবে? না।
ফিরতে দেরি হলে চিন্তা করো না। আচ্ছা। খুব সাধারণ কিছু কথা, যেগুলো হয়তো তাদের শেষ কথা হয়ে যাবে সেটা কেউ জানতো না। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বের হয়ে গেল আরিফ। তানহা নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু কেন জানি আজ তার মনটা অস্থির লাগছিল। অদ্ভুত লাগছে কেন? কোনো কারণ ছাড়াই তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, আরিফ এখনো ফিরেনি। হয়তো কাজে ব্যস্ত। নিজেকে এভাবেই বোঝাচ্ছিল সে। অন্যদিকে আরিফের মা ও বারবার ফোনের দিকে তাকাচ্ছিলেন। এখনো ফোন দিল না, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ ফোন বেজে উঠল। সবাই ভাবলো হয়তো আরিফই ফোন করেছে। হ্যালো, কয়েক সেকেন্ডের মধ্যেই মহিলার মুখের রং বদলে গেল। কি বলছেন? তার হাত কাঁপতে শুরু করলো। না না। তানহা দৌড়ে এগিয়ে এলো, আম্মু কি হয়েছে? কিন্তু আরিফের মা কোনো উত্তর দিতে পারলেন না। তিনি মেঝেতে বসে কাঁদতে শুরু করলেন। আমার ছেলেটা। তানহার বুকের ভেতরটা ধক করে উঠল। কি হয়েছে? অবশেষে তানহা ফোনটা হাতে নিল। অপর প্রান্ত থেকে কেউ বলে উঠল, একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। মুহূর্তের মধ্যে পৃথিবীটা থেমে গেল। দুর্ঘটনা? হাসপাতালে নেওয়া হয়েছিল। কথাটা শেষ হবার আগেই তানহার শরীর কেঁপে উঠল। ডক্টররা বাঁচাতে পারেনি। একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্তেই সব শেষ হয়ে গেল। না। সে বিশ্বাস করতে পারছিল না। সকালে যে মানুষটার সাথে কথা বলেছে সেই মানুষটা আর পৃথিবীতে নেই। রাতেই সবাই হাসপাতালে ছুটে গেল। চারিদিকে কান্নার শব্দ, স্বজনদের আর্তনাদ, আর সাদা কাপড়ে ঢাকা একটা নিথর শরীর। তানহা দূর থেকে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে শুধু পানি ঝরছিল, শুধু মুখ দিয়ে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কারণ সে এখনো বিশ্বাস করতে পারছিল না 3 দিন আগে যার সাথে তার বিয়ে হয়েছে আজ সে মানুষটা আর নেই। রাতটা যেন শেষ হচ্ছিল না, আর তানহার জীবন এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। একটা দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, অনেক সময় তার সাথে আরো কয়েকটা জীবনকে ধ্বংস করে দেয়। আরিফের মৃত্যুর পর তানহার অবস্থাও ঠিক তেমন হয়ে গেল। পরদিন জানাজার সময় চারপাশের মানুষের ভিড়, সবাই কাঁদছে। আরিফের মা বাবারা অজ্ঞান হয়ে যাচ্ছেন। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। কেউ ফিরিয়ে দিতে পারলো না। তানহা এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে পানি ছিল, কিন্তু কান্নারাও যেন শক্তি হারিয়ে ফেলেছে। সবকিছু তার কাছে দুঃস্বপ্নের মতো লাগছিল। দাফনের পর মানুষজন ধীরে ধীরে চলে যেতে লাগলো, আর তখনই শুরু হলো সেই পরিচিত সমাজের কথা। বিয়ের 3 দিনের মাথায় স্বামী মারা গেল। ভাগ্যটা খারাপ মেয়েটার। কথাগুলো তানহার কানে যাচ্ছিল, প্রতিটি শব্দ যেন তীরের মতো বিঁধছিল। সে কারো দিকে তাকালো না, শুধু মাথা নিচু করে বসে রইল। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠল। তানহা প্রায় কথা বলা বন্ধ করে দিল, ঠিকমতো খেত না, ঘুমাতো না, ঘন্টার পর ঘন্টা জানালার পাশে বসে থাকতো। মা, একটু খেয়ে নাও। ক্ষুধা নেই। তার কণ্ঠেও আর কোনো প্রাণ ছিল না। একদিন তানহার বাবা মা দেখতে এলেন। মেয়েকে দেখে মায়ের বুকটা কেঁপে উঠল। মাত্র কয়েকদিনে তানহা যেন অনেক বছর বুড়িয়ে গেছে। এভাবে চলতে পারে না। সেদিন রাতে 2 পরিবার বসে কথা বললেন। কিছুদিন আমাদের সাথে থাকুক। নিয়ে যান, ওকে দেখে আমার ছেলের কথাই মনে পড়ে। মহিলার চোখ আবার ভিজে উঠল। পরদিন সকালে তানহাকে নিয়ে নিজের বাসায় ফিরলেন তার বাবা মা। যে বাসা থেকে কয়েকদিন আগে কোণে হয়ে বিদায় নিয়েছিল, সেই বাসাতেই আজ ফিরে এলো ভাঙা মানুষ হয়ে। এই ঘরটা আগের মতোই আছে মা। নিজের পুরনো ঘরে ঢুকে চারপাশে তাকালো তানহা। সবকিছু আগের মতো, শুধু সে আর আগের মতো নেই। রাতে বিছানায় বসেছিল সে, চারপাশে নীরবতা। হঠাৎ তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কেন এমন হলো? এই প্রথম সে ভেঙে পড়ে কাঁদলো। অনেকক্ষণ ধরে একটানা বাইরে দাঁড়িয়ে সব শুনছিল তার মা, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পেল না, কারণ কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে একাই সহ্য করতে হয়। সেদিন থেকে তানহা আবার বাবা মায়ের সাথেই থাকতে শুরু করলো, কিন্তু তার ভেতরের অন্ধকারটা তখনও কাটেনি, বরং দিন দিন আরো গভীর হচ্ছিল। সময়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে থেমে থাকে না। মানুষ কাঁদুক কিংবা হাসুক, সময় নিজের গতিতেই এগিয়ে যায়। আরিফের মৃত্যুর পর সময় থেমে থাকেনি। 3 মাস কেটে গেছে, কিন্তু তানহার জীবন যেন সেই দিনেই আটকে আছে যেদিন হাসপাতাল থেকে ফোন এসেছিল। এখন সে খুব কম কথা বলে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। বেশিরভাগ সময় জানালার পাশে বসে থাকে চুপচাপ।
একটু বাইরে হাঁটতে যাবি? ভালো লাগছে না। সারাদিন ঘরে থাকলে আরো খারাপ লাগবে। আমি ঠিক আছি। এই আমি ঠিক আছি কথাটা এখন তার সবচেয়ে বড় মিথ্যা, কারণ সে মোটেও ঠিক নেই। মেয়ের অবস্থা দেখে বাবা মাও চিন্তায় পড়ে গেলেন। এভাবে আর কতদিন? আমি মেয়েটাকে চিনতেই পারি না এখন। তারা বুঝতে পারছিলেন তানহা ভেতর থেকে ভেঙে পড়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন এসেছে। সেমিস্টার প্রায় শেষের দিকে, কিন্তু একজন মানুষ এখনো আগের মতোই তানহার কথা ভাবছে, হৃদয়। আরিফের মৃত্যুর খবর সে অনেক পরে জানতে পেরেছিল। খবরটা শোনার পর সে দীর্ঘ সময় কথা বলতে পারেনি। শুনেছিস? কি? তানহার স্বামী মারা গেছে। মুহূর্তের মধ্যেই হৃদয়ের পৃথিবীও থমকে গিয়েছিল। ইন্নালিল্লাহি। তার কষ্ট হয়েছিল খুব বেশি, তবে নিজের জন্য না, তানহার জন্য। এরপর কয়েকদিন কেটে গেছে। হৃদয় কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তানহার নম্বর বন্ধ। সোশ্যাল মিডিয়াতেও কোনো খোঁজ নেই। সে কোথায়? কেমন আছে? এই প্রশ্নগুলো প্রতিদিন তাকে তাড়া করে বেড়াতো। এক রাতে হোস্টেলের ছাদে বসে হৃদয় হালকা বাতাস বইছে। বন্ধু বলল, এখনো ওর কথা ভাবিস? কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। কিন্তু বাস্তবতা মেনে নিতে হয়। আমি কিছু চাই না, শুধু জানতে চাই সে ভালো আছে কিনা। এই কথাটাই সত্যি ছিল। হৃদয়ের মনে কোনো স্বার্থ ছিল না। সে শুধু তানহার কষ্টের কথা ভেবে অস্থির হয়ে উঠছিল। সেদিন রাতে তানহা নিজের ঘরে বসেছিল, সামনে একটা বই খোলা, কিন্তু পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো নোটবুকের দিকে। নোটবুকটা বিশ্ববিদ্যালয়ের সময়কার। যেখানে বিভিন্ন ক্লাসের নোট লেখা ছিল। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা পরিচিত হাতের লেখা চোখে পড়ল, হৃদয়ের লেখা। হৃদয়। অনেকদিন পর নামটা উচ্চারণ করলো সে। তার মনে পড়ে গেল বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা। ক্যান্টিন, লাইব্রেরি, গল্প, হাসি, সবকিছু যেন অন্য জীবনের ঘটনা, যে জীবনটা অনেক দূরে হারিয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে রইল তানহা। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে হৃদয় আকাশের দিকে তাকিয়েছিল। দুজনেই একে অপরের কথা ভাবছিল, কিন্তু কেউ কারো কাছে পৌঁছাতে পারছিল না। কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তাদের স্মৃতি কখনো শেষ হয় না। হৃদয়ের কাছেও তানহা ঠিক তেমনই একজন মানুষ। গত কয়েক মাস ধরে সে বহুবার খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোথাও কোনো খবর পায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও প্রায় শেষের দিকে। সবাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। শুধু হৃদয়ের মনে একটা অপূর্ণ রয়ে গেছে। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সাথে দেখা হলো তার। শুনেছিস? কি? তানহা আপু নাকি আবার বাসায় ফিরে এসেছে। হৃদয়ের বুক ধক করে উঠল। তুই জানলি কিভাবে? আমার এক কাজিন তাদের এলাকায় থাকে। আপুর অবস্থা খুব একটা ভালো না শুনেছি। এই কথাটা শুনে হৃদয়ের বুকটা আরো ভারী হয়ে গেল। সারা রাত সে ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল একবার অত্যন্ত তানহার সাথে দেখা করা দরকার। 2 দিন পর একটা কাজে সেই এলাকার দিকে গেল হৃদয়। কাজ শেষ করে ফেরার সময় হঠাৎ একটা ছোট্ট পার্কের সামনে তার চোখ আটকে গেল। একটা বেঞ্চে বসে আছে একজন মেয়ে। মেয়েটা খুব শুকিয়ে গেছে, মুখে আগে সেই উজ্জ্বলতা নেই। তবুও তাকে চিনতে এক মুহূর্ত লাগলো না। তানহা। হৃদয়ের পা থেমে গেল। অনেক দিনের খোঁজ, অনেক দিনের অপেক্ষা। আজ হঠাৎ সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কি বলবে সে? কয়েক সেকেন্ড দ্বিধায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে গেল। আপু। শব্দটা শুনে তানহা মাথা তুলল। হৃদয়। দুজনেই কিছুক্ষণ চুপ। এতদিনের দূরত্ব যেন কয়েক সেকেন্ডে এসে জমা হলো। কেমন আছেন? ভালো। হৃদয় বুঝলো এই ভালো কথাটা সত্যি না। আমি অনেকবার খোঁজ নিয়েছি। জানি না। আপনার নম্বর বন্ধ ছিল। অনেক কিছু থেকে দূরে থাকতে চেয়েছিলাম। তার কণ্ঠে ক্লান্তি ছিল, গভীর ক্লান্তি। খবরটা যখন শুনেছিলাম খুব খারাপ লেগেছিল। তানহা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখলো। আমি দুঃখিত। সবকিছু খুব দ্রুত হয়ে গেল হৃদয়। আমি কিছুই বুঝে উঠতে পারিনি। অবশেষে তার চোখ ভিজে উঠল। কাঁদবেন না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। হৃদয় কিছু বলল না, কারণ কিছু কষ্টের সামনে কোনো সান্ত্বনা যথেষ্ট হয় না। পার্কের চারপাশে হালকা বাতাস বইছিল। তার আর বেঞ্চে বসেছিল 2 জন মানুষ, যাদের জীবন গত কয়েক মাসে পুরো বদলে গেছে। তুমি কেমন আছো? চলছে। পড়াশোনা শেষ? অনেকদিন পর তাদের মধ্যে স্বাভাবিক কিছু কথা হলো। খুব বেশি না, তবে এইটুকু যথেষ্ট ছিল।
কারণ অনেকদিন পর প্রথমবার তানহা অনুভব করলো সে পুরোপুরি একা না। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি যাই। ঠিক আছে। তানহা কয়েক কদম এগিয়ে আবার থেমে গেল। ভালো থেকো। আপনিও। তানহা চলে গেল, কিন্তু আজকের এই দেখা দুজনের জীবনের নতুন একটা অধ্যায়ের শুরু করে দিল। কিছু মানুষ জীবনে এমনভাবে আসে, যখন তারা পাশে থাকে তখন তাদের গুরুত্ব বোঝা যায় না, কিন্তু হারিয়ে গেলে বোঝা যায় তারা কতটা প্রয়োজনীয় ছিল। তানহার জীবনেও হৃদয় ঠিক এমন একজন মানুষ হয়ে উঠেছিল। পার্কে দেখা হওয়ার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। তানহা এখনো বাবা মায়ের সাথেই থাকে, তবে আগের মতো পুরোপুরি ঘরে নিজেকে বন্দি করে রাখে না। মাঝে মাঝে বিকেলে একটু বাইরে হাঁটতে বের হয়। একদিন বিকেলে তার ফোনে একটা মেসেজ এলো। কেমন আছেন? তানহা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর কেউ এমন সাধারণ একটা প্রশ্ন করেছে। ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। খুব ছোট্ট একটা কথোপকথন, তবুও তানহার খারাপ লাগলো না। এরপর কয়েকদিন পর পর হৃদয় খোঁজ নিতে লাগলো। আজকে কি করলেন? কিছু না। এত কিছু না মানুষ কিভাবে করে? আমি পারি। অনেকদিন পর তানহার মুখে হাসি ফুটলো, খুব ছোট্ট হাসি, কিন্তু সেটাই ছিল শুরু। একদিন বিকেলে তানহা বারান্দায় বসেছিল। জি। আজকে তোকে একটু ভালো লাগছে? মানে? অনেক দিন পর তোকে হাসতে দেখলাম। তানহা কিছু বলল না, কিন্তু মায়ের কথা সত্যি ছিল। সে আগের চেয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে হৃদয়ও এখন চাকরির প্রস্তুতি নিচ্ছে। পড়াশোনা প্রায় শেষ, জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষা। তবুও ব্যস্ততার মাঝে তানহার খোঁজ নিতে ভুলে না সে। এক সন্ধ্যায় আবার পার্কে দেখা হলো দুজনের। আজকে আগের চেয়ে ভালো লাগছে আপনাকে। সবাই এখন এই কথাই বলে। কারণ সত্যি। দুজন পাশাপাশি বসে রইল। আগের মতো কোনো অস্বস্তি নেই। আবার ধীরে ধীরে পুরনো বন্ধুত্বটা ফিরে আসছে। জানো, হুম। অনেক সময় মনে হয় সবকিছু একটা স্বপ্ন ছিল, বিয়ে, সবকিছু, তারপর হঠাৎ সব শেষ। হৃদয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। সবকিছু ভুলে যেতে হবে না, কিন্তু জীবনটাকে তো থামিয়ে রাখা যায় না। চেষ্টা করছি। এটাই সবচেয়ে বড় কথা। তানহা প্রথমবার অনুভব করলো কেউ তাকে বিচার করছে না, কেউ তার অতীত নিয়ে প্রশ্ন করছে না, শুধু পাশে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নেমে এলো। আমি চাই। ঠিক আছে। ধন্যবাদ। কিসের? এভাবে খোঁজ নেওয়ার জন্য। হৃদয় শুধু হাসলো, কারণ সে জানে তানহার হাসিটা ফিরিয়ে আনার জন্য সে আরো অনেক কিছু করতে রাজি। মানুষের জীবন কখনো এক জায়গায় আটকে থাকে না, যত বড় কষ্টই আসুক। এক সময় না এক সময় মানুষকে আবার উঠে দাঁড়াতে হয়। তানহাও ধীরে ধীরে সেই চেষ্টাটাই করছিল। আরিফের মৃত্যুর প্রায় 4টা মাস হয়ে গেছে। এখনো অনেক রাতে চুপচাপ কাঁদে তানহা, কিন্তু আগের মতো সারাদিন ঘরে বন্দি থাকে না। একদিন সকালে নাস্তার টেবিলে বসেছিল সবাই। জি বাবা। তোর পড়াশোনার কিছু কাজ বাকি ছিল না? ছিল। সেগুলো শেষ করার কথা ভেবেছিস? তানহা চুপ করে গেল। সত্যি বলতে গত কয়েক মাসে সে ভবিষ্যতের কথা ভাবেইনি, শুধু অতীত নিয়েই বেঁচেছিল। জীবন থেমে থাকে না মা, তুই আবার আগের মতো হ। মায়ের কণ্ঠে অনুরোধ ছিল, আর ভালোবাসাও। চেষ্টা করব। অনেকদিন পর এই প্রথম সে ভবিষ্যৎ নিয়ে ভাবলো। সেদিন বিকেলে হৃদয়ের মেসেজ এলো। কি করছেন? কিছু পুরনো ফাইল দেখছি। অবশেষে? অবশেষে মানে? আপনি আবার পড়াশোনার কথা ভাবছেন? তানহার মুখে হালকা হাসি ফুটলো। এত খুশি হওয়ার কি আছে? আছে, কারণ আপনি আগের তানহার মতো হওয়ার চেষ্টা করছেন। কথাটা শুনে তানহা কিছুক্ষণ চুপ রইল। আগের তানহা আর নেই। হয়তো, কিন্তু নতুন তানহা সুন্দর হতে পারে। মেসেজটা পড়ে তানহা কিছুক্ষণ তাকিয়ে রইল। হৃদয়ের একটা ভালো দিক আছে, সে কখনো অতীত মুছে ফেলতে বলে না, শুধু সামনে এগোতে বলে। পরদিন তানহা নিজের কিছু পুরনো একাডেমি কাজ বের করলো, নোট, প্রজেক্ট, ডকুমেন্ট। অনেক দিন পর আবার বইয়ের গন্ধ পেল। প্রথমে অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল সে অন্য কারো জীবন দেখছে, কিন্তু ধীরে ধীরে মনোযোগ দিতে শুরু করলো। দূর থেকে সব দেখছিল তার মা। আলহামদুলিল্লাহ। চোখের কোণে পানি চলে এলো মহিলার, কারণ অনেকদিন পর মেয়েকে স্বাভাবিক কিছু করতে দেখছেন। বিকেলে পার্কে দেখা হলো হৃদয়ের সাথে। আজকে তো বেশ ব্যস্ত মানুষ লাগছে। খুব মজা পাচ্ছ না? একটু। আজকে কয়েক ঘন্টা পড়েছি। সত্যি? হুম। ভালো লাগছে শুনে। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। অনেক কষ্ট এখনো রয়ে গেছে, অনেক ক্ষত এখনো শুকায়নি,
তবু তানহার মনে হলো হয়তো জীবন পুরোপুরি শেষ হয়ে যায়নি, হয়তো আবার নতুন করে শুরু করা সম্ভব। যদিও সে এখনো জানে না সামনের দিনগুলোতে তার জীবনে আরো বড় এক সত্য প্রকাশ পেতে চলেছে। গত কয়েক মাসে তানহার জীবন অনেক বদলে গেছে। দুঃখ এখনো আছে, আরিফকে ঘিরে স্মৃতিগুলোও আছে, তবে আগের মতো প্রতিটা দিন শুধু কান্নায় কাটে না। একদিন সকালে নাস্তার টেবিলে বসেছিল তানহা। আজকে কেমন লাগছে? আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ। মেয়েকে একটু স্বাভাবিক হতে দেখে মায়ের মুখেও হাসি ফিরেছে। বিশ্ববিদ্যালয়ের কাজগুলো শেষ করবে না? অনেক দিন ধরেই ভাবছি। ভাবলে হবে না, শুরু করতে হবে। বাবার কথাটা তানহার মনে ধরল। দুপুরে নিজের পুরনো বইপত্র বের করলো সে। ধুলো জমে গেছে, অনেকদিন খোলা হয়নি। বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে তার বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা মনে পড়ল। ক্লাস, বন্ধুরা, ক্যান্টিন আর হৃদয়। ছেলেটা খুব বিরক্ত করত। কথাটা বলেই নিজের অজান্তেই হেসে ফেলল সে। ঠিক তখনই ফোনে মেসেজ এলো। কি করছেন? তোমার নামে অভিযোগ করছি। আমি আবার কি করলাম? অনেক বিরক্ত করতে। ও, তাহলে স্বীকার করছেন আমাকে মনে পড়ছিল? বেশি ভাববে না। অনেকদিন পর এত স্বাভাবিকভাবে কারোর সাথে কথা বলছে তানহা, আর সেটা তার নিজের কাছেও ভালো লাগছিল। বিকেলে পার্কে দেখা হলো দুজনের। আজকে মুখে হাসি আছে দেখছি। সবসময় এত পর্যবেক্ষণ করো? অভ্যাস। দুজন ধীরে ধীরে হাঁটতে লাগলো। ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন? জানি না। একদিনে সব ঠিক হবে না, তবে শুরু তো করতে হবে। হুম। এই হুমের ভিতর আগের মতো হতাশা ছিল না, বরং ছিল নতুন করে চেষ্টা করার ইচ্ছা। সূর্য ডুবতে শুরু করলো। অতীত এখনো তার পিছু ছাড়েনি, তবে প্রথমবারের মতো তানহার মনে হলো হয়তো সামনে একটা নতুন পথ অপেক্ষা করছে। মানুষ যতই অতীতকে এড়িয়ে চলুক, এক সময় তাকে অতীতের সামনে দাঁড়াতেই হয়। পরদিন সকালে তানহা অনেকদিন পর একটা সিদ্ধান্ত নিল। আজকে বিশ্ববিদ্যালয়ে যাব। কথাটা শুনে তার বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। সত্যি? হুম। এটাই তো চাইছিলাম। অনেকদিন পর মেয়ের চোখে একটা লক্ষ্য দেখতে পেল তারা। সকালে প্রস্তুতি নিতে লাগলো তানহা। আলমারি খুলে অনেক দিনের পুরনো ব্যাগটা বের করলো, বইপত্র গুছিয়ে নিল। সবকিছু করতে করতে বুকের ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছিল, কারণ শেষবার যখন এই ক্যাম্পাসে এসেছিল তখন তার জীবন অন্যরকম ছিল। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তানহা। কত স্মৃতি, কত গল্প, সবকিছু যেন একসাথে ফিরে আসছে। কত দ্রুত সময় চলে যায়। ধীরে ধীরে ভেতরে ঢুকলো সে। পরিচিত রাস্তা, পরিচিত ভবন, সবকিছু আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। ক্যাম্পাসের কয়েকজন পুরনো বন্ধুর সাথে দেখা হলো। তানহা, কেমন আছো? ভালো, তুমি? চলছে। সবাই খুব স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছিল, কেউ তাকে অস্বস্তিতে ফেলতে চাইল না। প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিল তানহা। শিক্ষকদের সাথেও কথা হলো। অনেক দিনের অসমাপ্ত কাজ ধীরে ধীরে শেষ হতে শুরু করলো। দুপুরের দিকে ক্যান্টিনের পাশে দিয়ে যাচ্ছিল সে, হঠাৎ পা থেমে গেল। এই জায়গাটায় কত সময় কাটিয়েছে, কত হাসি, কত গল্প আর হৃদয়। এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর। তুমি? মনে হচ্ছে ভূত দেখেছেন। হঠাৎ সামনে আসলে এমনই হয়। অনেক দিন পর প্রাণ খুলে হাসলো তানহা। আজকে আপনাকে অনেক ভালো লাগছে। আবার শুরু করলে? সত্যি বললাম। দুজন ক্যান্টিনের পাশে বসলো। কাজ শেষ? মোটামুটি। দেখলেন, এত ভয় পাওয়ার কিছুই ছিল না। হয়তো। হয়তো না, নিশ্চয়ই। হৃদয়ের আত্মবিশ্বাসী কথাগুলো তানহার ভালো লাগলো। ছেলেটা সবসময় তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। বিকেলের দিকে দুজন একসাথে গেট পর্যন্ত হাঁটলো। আজকের দিনটা কেমন গেল? অনেক ভালো। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আবার? আমাকে আবার স্বাভাবিক হতে সাহায্য করার জন্য। হৃদয় কয়েক সেকেন্ড চুপ করে রইল। সব কৃতিত্ব আমার না, আপনিও চেষ্টা করেছেন। সূর্য ডুবে যাচ্ছিল, আর অনেকদিন পর তানহার মনে হচ্ছিল জীবনটা হয়তো আবার সুন্দর হতে পারে। জীবনে কিছু দিন আসে যে দিনগুলো মানুষ অনেক বছর মনে রাখে। হৃদয়ের জীবনেও তেমন একটা দিন আসতে চলেছে। এখন আর সে হোস্টেলে থাকে না, নিজের বাড়িতে থাকে, যদিও তাদের বাড়ি জেলার এক প্রান্তে। এতদিন পড়াশোনার সমস্যার কথা ভেবেই হোস্টেলে থেকেছে, কিন্তু এখন আর সেখানে থাকার প্রয়োজন নেই। গত কয়েক মাস ধরে সে চাকরির প্রস্তুতি নিচ্ছিল। দিন রাত পরিশ্রম, অনেক ত্যাগ আর অনেক স্বপ্ন।
সেদিন সকাল থেকে তার মন অস্থির ছিল, কারণ আজ ফলাফল প্রকাশ হওয়ার কথা। আল্লাহ ভরসা। ফোন হাতে নিয়ে বারবার ওয়েবসাইট রিফ্রেশ করছিল সে, সময় যেন কাটতে চাইছিল না। অবশেষে ফলাফল প্রকাশ হলো। কাপা হাতে তালিকা খুলল হৃদয়। একবার দেখলো, দুইবার দেখলো, তারপর হঠাৎ চিৎকার করে উঠল। আলহামদুলিল্লাহ। সে সফল হয়েছে, নিজের স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। খবরটা শুনে পুরো পরিবার আনন্দে ভরে গেল। অনেক বছরের পরিশ্রম অবশেষে ফল দিয়েছে। সবাইকে খবর জানাতে লাগলো হৃদয়, কিন্তু একজনকে খবর দেওয়ার আগে সে একটু থেমে গেল। তানহা অবশেষে মেসেজ পাঠালো। একটা সুখবর আছে। কি? আগে মিষ্টি খাওয়ানোর কথা দেন। এত নাটক করো কেন? অভ্যাস। আচ্ছা বলো। চাকরিটা হয়ে গেছে। মেসেজটা পড়েই তানহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? হ্যাঁ। অভিনন্দন, আমি খুব খুশি হয়েছি। এই কথাটা পড়ে হৃদয়ের মুখেও হাসি ফুটল, কারণ সে বুঝতে পারল তানহা সত্যি তার জন্য খুশি হয়েছে। সন্ধ্যায় পার্কে দেখা হলো দুজনের। অবশেষে চাকরিজীবী মানুষ। শুনতে ভালো লাগছে। তুমি এটা ডিজার্ভ করো। ধন্যবাদ। এখন তো ট্রিট দিতে হবে। আমি ভেবেছিলাম আপনি দিবেন। একদম না। দুজনেই হেসে উঠল। অনেকদিন পর তানহাকে এত প্রাণবন্ত লাগছিল। হৃদয় সেটা লক্ষ্য করলো। আজকে আপনাকে অনেক সুখী লাগছে। হয়তো তোমার খবরে ভালো লেগেছে। কয়েক মাস আগেও তানহা কারো সুখবর শুনে খুশি হওয়ার অবস্থায় ছিল না। আজ সে আবার অন্যের আনন্দে হাসতে পারছে। এটাই তার সুস্থ হয়ে ওঠার সবচেয়ে বড় লক্ষণ। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর দুজন মানুষ নিজেদের অজান্তেই একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। মানুষ অনেক সময় বুঝতেই পারে না কেউ তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যতক্ষণ না সেই মানুষটা দূরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। হৃদয়ের চাকরির খবর পাওয়ার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এদিকে তানহাও আগের চেয়ে অনেকটা স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের কাজ প্রায় শেষ, মাঝে মাঝে হাসেও, পরিবারের সাথে গল্পও করে। একদিন বিকেলে পার্কে দেখা হলো দুজনের। একটা খবর আছে। আবার? এবার সত্যি। আগের বারেও তো সত্যি ছিল। আগামী মাসে জয়েন করতে হবে। ও। পোস্টিং অন্য শহরে। কথাটা শুনে তানহার হাসিটা একটু থেমে গেল। অন্য শহরে? হ্যাঁ, খুব দূরে না। তবুও কেন জানি তানহার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এই অনুভূতির নাম সে নিজেও জানে না, শুধু মনে হচ্ছে কিছু একটা হারিয়ে যেতে পারে। কবে যাবে? আর 3 সপ্তাহ পরে। এরপর কিছুক্ষণ দুজনেই চুপচাপ হাঁটতে লাগলো। কি হলো? কিছু না। আপনার কিছু না মানেই কিছু একটা আছে। অনেক জেনে গেছো। অল্প অল্প। কথাটা শুনে আবার হেসে ফেলল তানহা, কিন্তু মনের ভেতরের অস্বস্তিটা রয়ে গেল। সেদিন রাতে নিচের ঘরে বসেছিল সে। জানালার বাইরে চাঁদের আলো, চারপাশে নীরবতা। সে চলে গেল। সবকিছু কি আবার আগের মতো হয়ে যাবে? প্রশ্নটা হঠাৎ মাথায় আসতেই সে চমকে উঠল। কেন এমন ভাবছে? হৃদয় তো শুধু একজন বন্ধু, তবুও তার দূরে চলে যাওয়ায় চিন্তা কেন কষ্ট দিচ্ছে। পরদিন সকালে নাস্তার টেবিলে বসেছিল সবাই। কি ভাবছিস? কিছু না। মুখ দেখেই বোঝা যায়। মায়ের কথা শুনে মাথা নিচু করলো তানহা। মায়েরা অনেক কিছু বুঝে ফেলে। বিকেলে আবার হৃদয়ের সাথে কথা হলো। আজকে তো চুপচাপ কেন? ভাবছিলাম কি নিয়ে? তোমার নতুন চাকরি নিয়ে। দোয়া করবেন। সব সময়। খুব সাধারণ একটা উত্তর, কিন্তু উত্তরটা দিতে গিয়ে বুকের ভেতর কেমন একটা ব্যথা অনুভব করলো তানহার। সম্ভবত অনেকদিন পর সে আবার কাউকে হারানোর ভয় পাচ্ছে, আর এই ভয়টাই তাকে বুঝিয়ে দিতে শুরু করলো হৃদয় তার কাছে আর শুধু সাধারণ একজন মানুষ নেই। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো অন্যের জীবন নিয়ে কথা বলা, আর সবচেয়ে কঠিন কাজ সেই কথাগুলো সহ্য করা। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তানহা এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। পরিবারও স্বস্তি পেতে শুরু করেছে, কিন্তু মানুষের চোখ এড়িয়ে কিছুই যায় না। একদিন বিকেলে তানহা বাজারে গিয়েছিল মায়ের সাথে। কিছু জিনিস কিনে ফেরার সময় পাশে 2 মহিলা ফিসফিস করে কথা বলছিলেন। ওই যে মেয়েটা স্বামী মারা গেছে না, কিন্তু শুনেছি প্রায় একটা ছেলের সাথে দেখা যায়। এই যুগের মেয়েদের আবার কি বলবে? কথাগুলো স্পষ্ট শুনতে পেল তানহা। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলিয়ে গেল। চলো মা। মা বুঝতে পারছিলেন মেয়েটা সব শুনেছে। তানহার বাবা মা দুজনেই জানতেন তাদের মেয়ের বন্ধু হৃদয়ের জন্য সে অল্প অল্প করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। বাড়ি ফেরার পুরো পথ তানহা চুপ ছিল। ঘরে ফিরে দরজা বন্ধ করে বসে রইল। আমি কি ভুল করছি?
নিজেকেই প্রশ্ন করলো সে, হৃদয়ের সাথে কথা বলা কি অপরাধ? ছেলেটা তো শুধু তার পাশে দাঁড়িয়েছে, তবুও সমাজের চোখে সেটাই সমস্যা। সন্ধ্যায় হৃদয়ের ফোন এলো। কেমন আছেন? ভালো। কণ্ঠ শুনে কিছু একটা বুঝে গেল হৃদয়। কি হয়েছে? কিছু না। আবার সে কিছু না? তানহা কয়েক সেকেন্ড চুপ রইল। মানুষ অনেক কথা বলে, কি বলেছে? আমাকে নিয়ে তোমাকে নিয়েও। সবকিছুই খুলে বলল সে। মানুষের কাজে এসব বলা। কিন্তু খারাপ লাগে। জানি, তবে একটা কথা বলি, হুম। আপনি কোনো ভুল করেননি, একদমই না। কথাটা শুনে তানহার চোখ ভিজে উঠল। একজন মানুষ কষ্টে থাকলে তার পাশে দাঁড়ানো অপরাধ না, আর আপনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তানহা কিছু বলল না, তবে হৃদয়ের কথাগুলো তার হৃদয়ে গিয়ে লাগলো। রাতের খাবারের পর বাবা তার ঘরে এলেন। মন খারাপ? একটু। মানুষের কথা শুনে জীবন চলে না মা, তুই নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকলেই হবে। বাবার কথা শুনে তানহার চোখে পানি চলে এলো। ধন্যবাদ বাবা। অনেকদিন পর সে অনুভব করলো সে একা না, তার পরিবার আছে, তার আছে একজন মানুষ যে সব সময় তার পাশে দাঁড়ায়। মানুষের কথা কখনো কখনো ছুরির চেয়েও বেশি আঘাত করে, কারণ ছুরির ক্ষত এক সময় শুকিয়ে যায়, কিন্তু অপমানের ক্ষত অনেক দিন রয়ে যায়। গত কয়েকদিন ধরে তানহা খুব অস্বস্তিতে আছে। বাজারে শোনা কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরছে। যেখানেই যায় মনে হয় সবাই তাকে নিয়েই কথা বলছে। ফলে সে আবার নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। হৃদয়ের মেসেজের উত্তরও দেরিতে দিচ্ছে। কেমন আছেন? ভালো। আজকে দেখা হবে? না। কোনো সমস্যা? না। কিন্তু সমস্যা ছিল, আর সেটা হৃদয়ও বুঝতে পারছিল। দুদিন পর বিকেলে তানহা একা একা হাঁটছিল। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর। আমাকে এড়িয়ে চলছেন কেন? তুমি এখানে? প্রশ্নের উত্তর দিন। এড়িয়ে চলছি না। মিথ্যা বলছেন। তানহা মাথা নিচু করে ফেলল। আমি চাই না তোমাকে নিয়ে কেউ কথা বলুক। মানে? আমার জন্য মানুষ তোমাকেও খারাপ বলছে, আমি আর সেটা চাই না। হৃদয় কয়েক সেকেন্ড চুপ করে রইল। তাহলে আপনি দূরে সরে যাবেন? হয়তো এটাই ভালো। কার জন্য ভালো? তোমার জন্য। কিন্তু আমি তো সেটা চাই না। তানহা অবাক হয়ে তাকালো। মানুষ আজকে কথা বলবে, কালও বলবে, পরশুও বলবে, তাহলে কি তাদের জন্য নিজের সব সম্পর্ক নষ্ট করে ফেলবেন? তানহা উত্তর দিতে পারল না। আমি যদি ভুল কিছু করতাম তাহলে আপনার কথা মেনে নিতাম, কিন্তু একজন বন্ধুর পাশে দাঁড়ানো ভুল না, একদমই না। তানহার চোখ ভিজে উঠল। আমি শুধু ভয় পাই। কিসের? আবার কাউকে হারানোর। কথাটা মুখ থেকে বের হতেই তানহা থমকে গেল। এটা সে বলতে চায়নি, কিন্তু মনের ভিতর সত্য বেরিয়ে আসছে হঠাৎ। হৃদয়ের বুকের ভেতর কেমন যেন হলো। আমি কোথাও যাচ্ছি না, চাকরিতে যোগ দিলেও না। যতদিন আপনি চাইবেন আমি আপনার পাশেই থাকবো। তানহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। অনেকদিন পর কেউ তাকে এমন নিশ্চয়তা দিল। সন্ধ্যা নেমে এলো, কিন্তু আজকের এই কথোপকথনের পর দুজনের সম্পর্ক আগের জায়গায় রইল না। এখনো কেউ প্রেমের কথা বলেনি, কিন্তু দুজনেই বুঝতে শুরু করেছে তারা একে অপরকে হারাতে চায় না। মানুষের মন বড় অদ্ভুত, অনেক সময় নিজের অনুভূতিও নিজে বুঝতে পারে না। তানহার অবস্থাও এখন ঠিক তেমন। গত কয়েকদিন ধরে তার মনে অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে। হৃদয়ের কথা আগের চেয়ে বেশি মনে পড়ে। সকালে ঘুম ভাঙলে ফোনটা হাতে নিয়ে দেখে কোনো মেসেজ এসেছে কিনা। রাতে ঘুমানোর আগে সারাদিনের কথাগুলো মনে পড়ে। আমার কি হচ্ছে? নিজেকেই প্রশ্ন করে সে, তারপর আবার নিজেকে বোঝানোর চেষ্টা করে। না না, হৃদয় শুধু বন্ধু। কিন্তু মন যেন সেই কথা মানতে চায় না। একদিন দুপুরে তানহা বারান্দায় বসেছিল, হালকা বাতাস বইছে। ঠিক তখনই হৃদয়ের মেসেজ এলো। কি করছেন? অজান্তেই তানহার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিছু না। আপনার জীবনে এত কিছু না কেন? তোমার সমস্যা কি? আপনি সমস্যা। কি? সারাদিন বোর হন? হাসতে হাসতে মাথা নেড়ে ফেলল তানহা। অনেকদিন পর তার জীবনটাকে স্বাভাবিক মনে হচ্ছে, আর সেই অস্বাভাবিকতার বড় একটা অংশ এখন হৃদয়। অন্যদিকে হৃদয়ের বাড়িতে নতুন আলোচনা শুরু হয়েছে। শোন, জি আম্মু। এখন তো চাকরিও হয়ে গেছে, বিয়ের কথা ভাবা উচিত না? হৃদয় থেমে গেল। এক্ষুনি? এখনই মানে? তোর বয়স তো কম না। তোমার মায়ের কথাও ভুল না। হৃদয়ের মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল, কারণ তার মনের সঙ্গে সঙ্গে একজন মানুষের মুখ ভেসে উঠল। তানহা। কি ভাবছিস? কিছু না। কিন্তু সে জানে তার মনের ভেতর কিছু না নেই। সেদিন রাতে বিছানায় শুয়েছিল হৃদয়, ঘুম আসছিল না। আমি কি সত্যি তানাকে ভালোবেসে ফেলেছি?
প্রশ্নটা মাথায় আসতেই বুকের ভেতর কেমন যেন হলো, কারণ উত্তরটা সে জানে, অনেক আগেই জানে, শুধু স্বীকার করেনি। অন্যদিকে তানহাও নিজের ঘরে বসেছিল, জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে। সে যদি সত্যি অন্য শহরে চলে যায়, আমার এত খারাপ লাগবে কেন? প্রশ্নটা বারবার ঘুরতে লাগলো, আর ধীরে ধীরে একটা সত্য তার কাছে পরিষ্কার হতে শুরু করলো। হৃদয় আর শুধু বন্ধু নয়, কিন্তু এই সত্যটা মেনে নেওয়ার সাহস এখনই হয়নি তার। কিছু ভয় আছে যেগুলো মানুষ কাউকে বলতে পারে না, মানুষ নিজের ভেতরে লুকিয়ে রাখে। হৃদয়ের বিয়ের কথা ওঠার পর থেকে তানহার অবস্থাও ঠিক তেমন হয়েছে। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে সে অস্থির হয়ে উঠেছে। একদিন দুপুরে হৃদয়ের ফোন এলো। কি করছেন? কিছু না। আপনার এই উত্তরটা ইতিহাসে লেখা উচিত। একটা কথা বলবো? বলো। বাড়িতে আমার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছে। মুহূর্তের মধ্যে তানহার বুকের ভেতরটা কেঁপে উঠল। ও, আপনার কিছু বলার নেই? কি বলবো? জানি না। তানহার মনে হচ্ছিল অনেক কিছু বলবে, কিন্তু কোনো শব্দ বের হলো না। ভালো মেয়ে পেলে বিয়ে করে ফেলো। কথাটা বলতে গিয়ে নিজের বুকে ব্যথা অনুভব করলো সে। হ্যাঁ। ফোন কেটে যাওয়ার পর দীর্ঘ সময় চুপচাপ বসে রইল তানহা। আজ প্রথমবার সে নিজের অনুভূতির সামনে দাঁড়ালো। হৃদয়ের বিয়ে হলে তার এত কষ্ট কেন হবে? রাতে ঘুম আসছিল না, বারবার হৃদয়ের কথাগুলো মনে পড়ছিল। আমি কি তাকে হারানো ভয় পাচ্ছি? উত্তরটা সে জানতো, শুধু মেনে নিতে ভয় পাচ্ছিল। অন্যদিকে হৃদয়ের অবস্থাও ভালো না, সেও বুঝতে পারছে তানহা তার জীবনে বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। আগামী শুক্রবার মেয়ের পরিবার আসবে। মা, এত তাড়াতাড়ি? তুইও তো আর ছোট নেই। হৃদয় মাথা নিচু করে ফেলল, কারণ তার মনে শুধু একজনের মুখ, তানহা। পরদিন বিকেলে দেখা হলো দুজনের, কিন্তু আজকে কেউ খুব বেশি কথা বলল না। চুপচাপ কেন? এমনি। আমার বিয়ের কথার জন্য? না। মিথ্যা। তানহা চোখ সরিয়ে নিল, কারণ সে ভয় পাচ্ছিল নিজের মনের কথা যদি মুখ ফসকে বেরিয়ে যায়। কখনো কখনো মানুষ নিজের অনুভূতি লুকাতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায়। তানহার অবস্থাও ঠিক তেমন। হৃদয়ের বিয়ে, এই কথাটা শোনার পর থেকে তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। সকালে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে মা? কিছু না। তোর এই কিছু না কথাটা আমি বিশ্বাস করি না। তানহা শুধু হালকা হাসলো, কারণ নিজের মনের কথাটা সে নিজেই কাউকে বলতে পারছে না। অন্যদিকে হৃদয়ের বাড়িতে ব্যস্ততা। সবকিছু গুছিয়ে রাখ। মানুষ আসবে। হৃদয়ের যেন কিছুই ভালো লাগছিল না। মুখটা এমন কেন? এমনি মা। বিয়ে করতে হবে শুনে ভয় পাচ্ছিস? হয়তো। কিন্তু সত্যিটা অন্য, কেউ অন্য কাউকে নিয়ে ভবিষ্যৎ কল্পনাই করতে পারছে না। বিকেলে অতিথিরা এলো, সবকিছু স্বাভাবিকভাবেই চলল, কিন্তু হৃদয়ের মন কোথাও নেই। তার মনে শুধু একজন মানুষ, তানহা। এদিকে তানহা নিজের ঘরে বসেছিল, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখতে পেল। হৃদয়ের বাড়িতে অতিথি এসেছে। ছবিটা দেখেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তাহলে সত্যি? চোখ দুটো ঝাপসা হয়ে এলো। আজ সে আর নিজেকে বোঝাতে পারছে না, কারণ সত্যিটা স্পষ্ট, সে হৃদয়কে হারাতে চায় না। রাতে ফোন এলো। কেমন আছেন? ভালো। মিথ্যা। কি? আপনার কণ্ঠ শুনেই বোঝা যায়। তানহা কিছুক্ষণ চুপ। রাগ করেছেন? না। তাহলে? তোমার বিয়ে হয়ে গেলে আমাদের বন্ধুত্বটা কি থাকবে? প্রশ্নটা শুনে হৃদয়ও চুপ হয়ে গেল। আপনি কি চান আমি হারিয়ে যাই? না। শব্দটা এত দ্রুত বেরিয়ে এলো যে তানহা নিজেই অবাক হয়ে গেল। তাহলে আমি কোথাও যাচ্ছি না। ফোনের দুই পাশে দুইজন মানুষ, দুজনেই অনেক কিছু বলতে চায়, কিন্তু এখনো সাহস পাচ্ছে না। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তানহা প্রথমবার নিজের কাছে স্বীকার করলো, হ্যাঁ, আমি হৃদয়কে ভালোবেসে ফেলেছি। অনেক সময় একটা সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বদলে দেয়। হৃদয়ের ক্ষেত্রেও তেমনটাই হলো। মেয়ে দেখা শেষ হওয়ার 2 দিন পর। কি ভাবলি? আম্মু। হুম? আমি বিয়ে করতে চাই না। মা বাবা অবাক হয়ে গেলেন। কারণটা কি? এখন চাকরিটা শুরু করি, তারপর ভাববো। আসল কারণটা সে বলতে পারল না, কারণ তার হৃদয়ে যে জায়গাটা অনেক আগে একজন দখল করে নিয়েছে, সেই জায়গাটা অন্য কাউকে বসানোর কথা সে ভাবতেও পারছে না। এদিকে তানহা কিছুই জানে না, সে শুধু জানে হৃদয়ের বিয়ের বিষয়টা তাকে ভীষণ অস্থির করে তুলেছে। সন্ধ্যায় ফোন এলো। একটা খবর আছে। কি খবর? বিয়ের কথাটা আপাতত বন্ধ। তানহার বুকের ভেতর হঠাৎ হালকা হয়ে গেল। ও। শুধু ও? আর কি বলবো? জানি না। দুজনেই হেসে ফেলল।
কিন্তু দুজনের মনে একই রকম স্বস্তি। পরদিন বিকেলে দেখা হলো পার্কে, সেই পরিচিত বেঞ্চে। একটা প্রশ্ন করব, করো। আমি যদি সত্যি বিয়ে করে ফেলতাম আপনার কেমন লাগতো? প্রশ্নটা শুনে তানহা চুপ হয়ে গেল, কারণ উত্তরটা সে জানে কিন্তু মুখে বলতে পারছে না। জানি না। মিথ্যা। তুমি সবসময় এত চালাও কেন? কারণ আপনাকে চুপ থাকতে দেখতে ভালো লাগে না। আবার দুজনেই হেসে উঠল, তবে আজকের হাসির আড়ালে অন্য কিছু ছিল। দুজনেই অনুভব করছিল তাদের সম্পর্কটা বদলে যাচ্ছে। সেদিন রাতে তানহা বারান্দায় দাঁড়িয়েছিল, আকাশে মেঘ জমেছে। সে কেন এমন প্রশ্ন করলো? প্রশ্নটার উত্তর সে খুঁজে পাচ্ছিল না, কিন্তু হৃদয়ের ভেতর ছোট্ট একটা আশা জন্ম নিচ্ছিল। হয়তো হৃদয়ের মনেও তার জন্য বিশেষ কিছু আছে। কিছু সম্পর্কের নাম থাকে না, তবুও সেই সম্পর্কগুলো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। হৃদয়ের চাকরিতে যোগদানের দিনও এগিয়ে আসছিল, আর এই বিষয়টা তানহার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি করছিল। একদিন দুপুরে বারান্দায় বসেছিল সে, হঠাৎ ফোন বেজে উঠল। বিকেলে সময় হবে? কেন? একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা আছে। ও, তাহলে যাও। আপনি সেই গুরুত্বপূর্ণ মানুষ? অজান্তে তার মুখের হাসি ফুটে উঠল। বেশি কথা বলো। সত্যি বললাম। বিকেলে দেখা হলো দুজনের। আকাশে মেঘ, হালকা বাতাস বইছে। আর কয়েকদিন পর চলে যাব। জানি। আমাকে মিস করবেন? তানহা চমকে তাকালো। নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবো? একটু। দুজনেই হেসে ফেলল, কিন্তু হাসির আড়ালে প্রশ্নটার উত্তর রয়ে গেল। আজকাল হৃদয় ইচ্ছে করি এমন প্রশ্ন করে যেন তানহার মনের ভেতরে কি আছে সেটা বুঝতে পারে। একটা কথা বলবো? হুম। আমার জীবনে অনেক মানুষ এসেছে, বন্ধু এসেছে, পরিচিত মানুষ এসেছে, কিন্তু সবাই একরকম না। মানে? কিছু মানুষ থাকে যাদের হারানোর কথা ভাবলে ভয় লাগে। তানহার বুক ধক করে উঠল, কারণ এই কথাটা সে নিজেও নিজের কাছে স্বীকার করেছে। সবাইকে একদিন না একদিন হারাতে হয়। হয়তো, তবুও কিছু মানুষকে ধরে রাখতে ইচ্ছা করে। দুজনেই চুপ হয়ে গেল। চারপাশে হালকা বাতাস, দূরে শিশুরা খেলছে, কিন্তু তাদের ভেতর চলছিল অন্যরকম ঝড়। রাতে তানহা নিচের ঘরে বসেছিল, বারবার বিকেলের কথাগুলো মনে পড়ছিল। সে কি আমাকে কিছু বলতে চাচ্ছিল? প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই তার ঘুম প্রায় এলো না। অন্যদিকে হৃদয়ও জানে আর বেশি দিন এভাবে চুপ থাকা সম্ভব না। খুব শীঘ্রই তাকে নিজের মনের কথাটা বলতে হবে। জীবনের কিছু মুহূর্ত আছে যেগুলো মানুষের ভাগ্য বদলে দেয়, আর সেই মুহূর্তগুলো আসার আগে আকাশও যেন অন্যরকম হয়ে যায়। সেদিন বিকেল থেকেই আকাশ কালো মেঘে ডেকেছিল, গুমোট আবহাওয়াটা ঠিক তানহার মনের মতো। সন্ধ্যার দিকে ফোন এলো। একটু দেখা করতে পারবেন? এখন? জরুরি কথা আছে। হৃদয়ের কণ্ঠ শুনে তানহার বুক কেঁপে উঠল। আচ্ছা। তারা সেই পরিচিত পার্কে দেখা করলো, কিন্তু আজকের পরিবেশ অন্যরকম। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে। আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি। জানি। তবুও মনে হলো কিছু কথা না বললে আফসোস থাকবে। তানহার বুকের ধুকপুকানি বেড়ে গেল। কি কথা? আমি অনেক ভেবেছি বলবো না, কারণ আপনার অতীত আছে, আপনার কষ্ট আছে। আমি কখনো সেই কষ্ট বাড়াতে চাইনি। তানহা নিঃশব্দে শুনছিল, কিন্তু সত্যিটা হলো আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছেন। তানহার চোখ বড় হয়ে গেল। আমি জানি না ভবিষ্যৎ কি, আমি জানি না আপনি কি ভাবছেন, তবে আমি আপনাকে ভালোবাসি। এক ঝলক বিদ্যুৎ আকাশ আলোকিত করে গেল, আর তানহার চোখ ভিজে উঠল। হৃদয়, আমি ভয় পাই। জানি। আমি আবার কাউকে হারাতে চাই না। আমিও না। কয়েক মুহূর্ত দুজনেই চুপ, শুধু বৃষ্টির শব্দ, শুধু দুটো হৃদয়ের অস্থিরতা। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝাতে, কিন্তু পারিনি। মানে? তোমাকে হারানোর কথা ভাবলেই আমার কষ্ট হয়। হৃদয়ের চোখেও আনন্দের ঝিলিক ফুটে উঠল। তাহলে? হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। বৃষ্টি তখন আরো জোরে নামছে, কিন্তু দুজনের মন যেন অনেক হালকা হয়ে গেল। আজ তারা প্রথমবার নিজেদের মনের সত্যিটা স্বীকার করলো। তবে তারা জানতো না সামনের দিনগুলো এত সহজ হবে না, কারণ ভালোবাসার পরেও জীবন অনেক পরীক্ষা নেয়। সেদিন যেন সময় সেখানেই থেমে গিয়েছিল, কেউ আর কোনো কথা বলতেই পারছিল না, শুধু ছিল নীরব অনুভূতি। বৃষ্টির মধ্যে তারা দুজন যে যার নিজের গন্তব্যের দিয়ে পা বাড়ালো। ভালোবাসার সবচেয়ে কঠিন অংশ হলো
বিদায়ের মুহূর্ত। হৃদয়ের নতুন কর্মস্থলে যোগদানের আর মাত্র কয়েকদিন বাকি। খবরটা জানার পর থেকে তানহার মন খারাপ। সারাদিন কিছুতেই মন বসছে না। কি হয়েছে মা? কিছু না। আবার সেই কিছু না? তানহা শুধু হালকা হাসলো, কিন্তু তার মন জানে হৃদয় চলে গেলে সে ভীষণ একা হয়ে যাবে। সন্ধ্যায় সে নিজেই ফোন করলো। আরে আজকে আপনি আগে ফোন দিলেন? একটু আসতে পারবে? এখন? হুম। আচ্ছা আসছি। 1 ঘন্টা পরে হৃদয় তানহাদের বাসায় পৌঁছালো। ভেতরে আসো। সব ঠিক আছে তো? জানি না। সেদিন বাড়িতে তানহার বাবা মা কেউ ছিল না। দুপুরের পর কোনো এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আটকা পড়ে সেদিন আর আসা হলো না। হৃদয় বুঝতে পারলো তানহার মন আজ ভালো নেই। দুজন বারান্দায় বসে গল্প করতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, পুরনো দিন আর সামনে আসা নতুন জীবন। তুমি চলে গেলে সবকিছু অন্যরকম হয়ে যাবে। দূরে যাচ্ছি, হারিয়ে তো যাচ্ছি না। তবুও। বাকিটা বলতে পারলো না সে। আমি প্রতিদিন ফোন করব, প্রতিশ্রুতি। ঠিক তখনই বাইরে প্রবল বৃষ্টি শুরু হলো। মুষলধারেই বৃষ্টি সময় গড়াতে লাগলো। এক সময় রাত অনেক হয়ে গেল। এত রাতে এখন যাবে কিভাবে? বৃষ্টিও থামছে না। পরিস্থিতি এমন হলো যে সেদিন আর হৃদয়ের বের হওয়া সম্ভব হলো না। আচ্ছা হৃদয়, আমি কি খুব খারাপ মেয়ে? এভাবে কেন বলছেন? আপনার মতো মানুষ হয় না। তাহলে কেন সবাই আমাকে কথা শোনায়? কখনো অপয়া, কখনো অলক্ষী। বলো তো হৃদয়, আমি কি তাকে নিজ হাতে মেরেছি? তাহলে মানুষ আমাকে কেন দোষারোপ করে? মানুষের কাজই সব করা, তাই বলে আমাদের ভেঙে পড়লে চলবে না। যখন চুপচাপ থাকতে চাইলাম সেটাও অপরাধ। যখন তোমার রিসোর্টে নিজেকে আবার আগের মতো করতে চাইলাম সেটাও আরও বড় অপরাধ। আমার সাথেই বারবার কেন এমন হচ্ছে হৃদয়, কেন? কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তানহা। হৃদয় আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল। তানহাও কোনো বাধা দিল না, নিজের মাথাটা হৃদয়ের কাঁধে রাখলো। কিছু কথা বলল, কিছু কথা না বলেও বুঝিয়ে দিল। বাইরে বৃষ্টি ঝরছিল, আর ভেতরে দুটো মানুষ নিজেদের অনুভূতি আরও কাছাকাছি চলে আসছিল। ইঞ্চি ইঞ্চি দূরত্ব, আর দুজনের হৃদয়ের ধুকপুকানি। আর সেই দূরত্ব যেন কিছু সময়ের জন্য কোথাও হারিয়ে গেল। তারা জানতো না এই মুহূর্তে তারা কি করছে। একজন ভেঙে পড়া মানুষ, একজনের বহু বছরের আকাঙ্ক্ষা, আজ যেন সব ছিন্ন ভিন্ন করে মিলিত হয়ে গেল দুটি অবুঝ মন, দুটি দেহ। আর সেই রাতে সাক্ষী হলো এক বৃষ্টিময় রাত। সেই রাতের সব কথা শুধু তাদের দুজনের মাঝেই রয়ে গেল। তবে সেই রাতের পর তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। সকালের আলো ধীরে ধীরে ঢুকছিল। রাতে প্রবল বৃষ্টি থেমে গেছে, কিন্তু তানহার মনের ভেতরে ঝড় তখনও থামেনি। ঘুম ভাঙতে সে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। গত রাতের কথাগুলো মনে পড়তেই বুক কেঁপে উঠল। আমি কি করলাম? মুহূর্তের মধ্যে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে জানে গত রাতের পর তাদের সম্পর্ক আর আগের মতো নেই। অন্যদিকে হৃদয় ঘুম থেকে উঠে নীরব হয়ে বসেছিল। তার মনে হাজারো চিন্তা। আমি কি ওকে কোনো কষ্ট দিলাম? সে তানহার অনুভূতিটাই আগে ভাবছিল। কিছুক্ষণ পর দুজনের দেখা হলো, কিন্তু আজকে কারো চোখে চোখ রাখতে পারছে না। ঘুম কেমন হলো? ভালো। তানহা, নাস্তা করে যেও। সে ইচ্ছে করেই কথার বিষয় পাল্টে দিল, কারণ সে ভয় পাচ্ছিল নিজের অনুভূতির সামনে দাঁড়াতে। নাস্তার টেবিলে দুজন খুব কম কথা বলল। একটা অস্বস্তিকর নীরবতা, যেটা দুজনই অনুভব করছিল। বের হওয়ার আগে হৃদয় থেমে গেল। আমি পরে ফোন করব। হুম। দরজা বন্ধ হওয়ার শব্দটা তানহার বুকের ভেতর কেমন যেন লাগলো। তার মনে হচ্ছিল সে যেন কোনো ভুল করেছে। সারাদিন সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, হৃদয় কি আমাকে অন্যভাবে দেখবে এখন? সে কি আমাকে করুণা করেছে? ভয়গুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। সন্ধ্যায় হৃদয়ের ফোন এলো। কেমন আছো? ভালো। তুমি কি আমার উপর রাগ করেছো? না। তাহলে এত দূরে দূরে কেন? তানহা কোনো উত্তর দিল না, কারণ সে নিজেই জানে না তার ভেতরে কি চলছে। একটা কথা মনে রেখো, তোমাকে আমি কখনো অসম্মান করব না। এই কথাটা শুনে তানহার চোখ ভিজে উঠল, তবুও মনের ভয় পুরোপুরি কাটলো না। কখনো কখনো কয়েকশো কিলোমিটারের দূরত্ব দুটো মানুষের মনকে আরো কাছাকাছি এনে দেয়। হৃদয়ের যোগদানের দিন চলে এলো। সকালে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে সে তানহাকে ফোন করলো। আমি বের হচ্ছি। হুম। এত মন খারাপ কেন? মন খারাপ না। মিথ্যা বলার চেষ্টা করো না। কথাটা শুনে তানহার চোখ ভিজে উঠল। নিজের খেয়াল রেখো। তুমিও।
ফোন কেটে গেল, কিন্তু দুজনের মনেই অদ্ভুত শূন্যতা রয়ে গেল। কয়েক ঘন্টা পর হৃদয় নতুন শহরে পৌঁছালো। নতুন অফিস, নতুন পরিবেশ, তবুও সবকিছুর মাঝেও তার মনে পড়ছিল তানহার কথা। অন্যদিকে তানহার দিন কাটছে অদ্ভুতভাবে। সকালে ঘুম ভাঙে, কিন্তু মনে হয় কিছু একটা নেই। ফোনের দিকে বারবার তাকায়, হৃদয়ের মেসেজের অপেক্ষায়। রাতে হৃদয়ের ফোন এলো। আর সারাদিন কি করলে? বিশেষ কিছু না। আবার সেই উত্তর? তোমার সমস্যা কি? সমস্যা হলো আর সারাদিন তোমাকে মিস করেছি। তানহার বুক কেঁপে উঠল। আমিও। কথাটা মুখ থেকে বের হওয়ার পর সে নিজেই চুপ হয়ে গেল। সত্যি? হুম। ফোনের দুই পাশে দুজনেই হাসছিল, কিন্তু তাদের মাঝখানে ছিল অনেক দূরত্ব। এভাবে কয়েকটা সপ্তাহ কেটে গেল। প্রতিদিন কথা হয়, তবু আগের মতো না, কারণ সামনে বসে চোখের দিকে তাকিয়ে কথা বলার অনুভূতিটা নেই। একদিন সকালে তানহার শরীরটা কেমন যেন লাগতে শুরু করলো। মা, কি হয়েছে? জানি না, কয়েকদিন ধরে শরীর ভালো লাগছে না। মা প্রথমে গুরুত্ব দিল না, হয়তো দুর্বলতা। কিন্তু তানহার মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে লাগলো, কারণ তার পিরিয়ড নির্ধারিত সময় পার হয়ে গেছে। এই বিষয়টা মাথায় আসতেই তার বুক ধক করে উঠল। না, এটা কি সত্যি হতে পারে? মনের ভিতর ভয় আর অজানা আশঙ্কা নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল তানহা। গত কয়েকদিন ধরে তানহার শরীর ভালো যাচ্ছে না। মাথা ঘোরা, অকারণে ক্লান্ত লাগা আর অদ্ভুত ভয়। চল ডাক্তার দেখিয়ে আনি। হুম। সেদিন বিকেলে মা মেয়ে হাসপাতালে গেল। তানহার বুকের ভেতর তখন অদ্ভুত অস্থিরতা। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে, না, হয়তো আমি বেশি ভাবছি। কিছু পরীক্ষা নিরীক্ষার পর অপেক্ষার সময় শুরু হলো, কিন্তু এই অপেক্ষা যেন শেষ হতেই চায় না। অবশেষে ডাক্তার কক্ষে ডাক পড়ল। বসুন। ডাক্তারের মুখে হালকা হাসি। অভিনন্দন, আপনি মা হতে যাচ্ছেন। মুহূর্তের জন্য সময় থেমে গেল। তানহার কানে অন্য কোনো শব্দ ঢুকলো না, শুধু একটা বাক্য বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আপনি মা হতে যাচ্ছেন। আমি প্রেগনেন্ট। জি, রিপোর্ট তাই বলছে। তানহার হাত কাঁপতে শুরু করলো। তার মাথায় একসাথে হাজার চিন্তা, ভয়, লজ্জা আর অনিশ্চয়তা, আর সেই ছোট্ট প্রাণের অস্তিত্ব। হাসপাতাল থেকে ফেরার পথে পুরোটা সময় চুপ ছিল তানহা। তানহার মা কিছু জানে না, কারণ তিনি তখন বাইরে ছিল। কিছু বলছিস না কেন? ডক্টর কি বললো? কি বলবো, কিছু হয়নি। সেই একই উত্তর। মা আর কিছু বললেন না। তানহার চোখ ভিজে উঠল, কারণ সে জানে এই সন্তানের বাবাকে, আর সে এটাও জানে হৃদয় এখন অনেক দূরে। মা আর কিছু বলল না, তবুও যেন মনে মনে কিছু একটা ভাবছিলেন। রাতে নিজের ঘরে একা বসেছিল তানহা। ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রাখলো। তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। আমি এখন কি করব? ফোনটা হাতে নিল। হৃদয়ের নাম স্ক্রিনে ভেসে উঠল। কল করবে নাকি করবে না? দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। শেষ পর্যন্ত কল করলো না, কারণ ভয় এখনো তাকে শক্ত করে ধরে রেখেছে। কিছু সত্য মানুষ কাউকে বলতে পারে না, কারণ সেই সত্য বলার সাহসটা তার থাকে না। প্রেগনেন্ট হওয়ার খবর জানার পর 3 দিন কেটে গেছে। এই 3 দিন তানহার জীবন যেন পুরো বদলে গেছে। বারবার নিজের পেটের দিকে তাকায়। বিশ্বাস করতে কষ্ট হয় তার ভেতরে আরেকটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, কিন্তু সেই আনন্দের সাথে মিশে আছে ভয়। মানুষ জানলে কি বলবে? বাবা মা জানলে, হৃদয় জানলে? প্রশ্নগুলোর উত্তর তার জানা নেই। অন্যদিকে হৃদয় প্রতিদিনের মতো ফোন করছে। কেমন আছো? ভালো। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কিছু না। আবার সেই কিছু না, কিন্তু এবার সত্যি কিছু একটা হয়েছে। তুমি কি আমার উপর রাগ করেছো? না। তাহলে? তানহা উত্তর দিতে পারল না, কারণ সে নিজেও জানে না কোথা থেকে শুরু করবে। সেদিন রাতে হৃদয় অনেকক্ষণ জেগেছিল। কিছু একটা হয়েছে, কিন্তু আমাকে বলছো না কেন? সে সিদ্ধান্ত নিল তানহার কাছে যাবে। এদিকে তানহার মা ধীরে ধীরে পরিবর্তনটা লক্ষ্য করতে লাগলেন। তুই এত চুপচাপ কেন? এমনি। কি লুকাচ্ছিস? প্রশ্নটা শুনে তানহার বুক কেঁপে উঠল। না মা। মিথ্যে বলার পর নিজেরই খারাপ লাগলো, কিন্তু এখনো সত্য বলার সাহস পাচ্ছে না। আরো কয়েকদিন কেটে গেল। তানহার শরীরও ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে শুরু করলো। এখন আর নিজের কাছে বিষয়টা অস্বীকার করার উপায় নেই। এক রাতে সে অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়েছিল। আকাশে মেঘ, তার মনেও মেঘ। আর কতদিন লুকিয়ে রাখবো? ধীরে ধীরে তার মনে একটা সিদ্ধান্ত তৈরি হতে লাগলো। হৃদয়কে সত্যিটা জানাতেই হবে, যাই হোক না কেন।
ঠিক তখন এই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল হৃদয়। আগামীকাল আমি আসছি। কি? অনেকদিন হলো তোমাকে না দেখে শান্তি পাচ্ছি না। তানহার হাত কাঁপতে শুরু করলো, কারণ আগামীকাল তার জীবনের সবচেয়ে কঠিন দিন হতে পারে। কখনো কখনো মানুষ সত্য বলার জন্য প্রস্তুত হয়, কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগটাই দেয় না। পরদিন সকাল থেকে তানহার বুক ধড়ফড় করছিল। আজ হৃদয় আসবে, আজ তাকে সব বলতে হবে, যে সত্যটা এতদিন সে একা বহন করে এসেছে। দুপুরের দিকে হৃদয় এসে পৌঁছালো। কেমন আছো? তানহা জোর করে হাসলো। ভালো। মিথ্যা, তোমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ঘুমোনি। তানহার চোখ ভিজে উঠল। আরে কি হয়েছে? আমার তোমাকে কিছু বলার আছে। ঠিক তখনই তানহার মায়ের ফোন বেজে উঠল। কি বলছো? ফোনের ওপাশে তানহার খালামণি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের এখনই যেতে হবে। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে গেল। হৃদয় তার নিজের বাড়িতে চলে গেল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। তানহার কথাটা আর বলা হলো না। বিকেলে তারা হাসপাতালে চলে গেল। সেখানে পুরো দিন কেটে গেল। এদিকে হৃদয় বারবার ফোন করছে, কিন্তু তানহা ধরতে পারছে না। রাতে বাসায় ফিরে ফোন হাতে নিল, দেখলো 17টা মিসড কল। তার বুক কেঁপে উঠল। ইস, সে কল ব্যাক করলো। এতক্ষণ কোথায় ছিলে? হাসপাতালে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তানহা কিছুক্ষণ চুপ। আজও তোমাকে একটা কথা বলতে পারলাম না। কোন কথা? গুরুত্বপূর্ণ কথা। তাহলে এখন বলো। তানহা সাহস সঞ্চয় করছিল। ঠিক তখনই আরেকটা কল এলো হৃদয়ের ফোনে। অফিস থেকে কল এসেছে, 2 মিনিট পরে ফোন দিচ্ছি। কল কেটে গেল, কিন্তু সেই 2 মিনিট আর 2 মিনিট রইল না। জরুরি কাজে হৃদয়কে আবার বের হতে হলো। রাত গভীর হয়ে গেল, আর তানহা আবারও সত্যটা বলতে পারলো না। পরদিন সকালে নতুন সমস্যা তৈরি হলো। পাশের এক আত্মীয় তানহাকে দেখে সন্দেহ প্রকাশ করলেন। তোমার শরীরটা এমন লাগছে কেন? সব ঠিক আছে তোমার? প্রশ্নটা শুনে তানহার মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারলো এভাবে বেশি দিন কিছু লুকিয়ে রাখা সম্ভব না। সত্য যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সে সামনে এসেই যায়। গত কয়েকদিন ধরে তানহার ভয় আরো বেড়ে গেছে, কারণ এখন শুধু সে নয়, তার ভেতরে আরেকটি প্রাণও আছে। একদিন সকালে নাস্তার টেবিলে বসেছিল সবাই। তুই ঠিক মতো খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। মুখ শুকিয়ে গেছে। তানহার বুক কেঁপে উঠল। এখন প্রতিটা প্রশ্নই তাকে ভয় পাইয়ে দেয়। অন্যদিকে হৃদয় অস্থির হয়ে উঠছে। তা না কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি? সে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। সেদিন রাতে আবার ফোন করলো। আর কতদিন এভাবে থাকবে? কিভাবে? তুমি আগের মতো নেই, আমাকে বিশ্বাস করো না। তানহার চোখ ভিজে উঠল। বিশ্বাস করি। তাহলে বলো কি হয়েছে? তানহা অনেকক্ষণ চুপ করে রইল। আমি ভয় পাই। আমি আছি, যাই হোক একসাথে সামলাবো। এই কথাটা শুনে তানহার বুকটা কেঁদে উঠল, কিন্তু ফোনে সে কিছুই বলতে পারল না। 2 দিন পর ঘটনা ঘটে গেল। রুটিন চেকআপে তানহাকে আবার হাসপাতালে যেতে হয়েছিল। দুর্ভাগ্যবশত সেখানে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় দেখে ফেললেন। তা না, হাসপাতালে কেন? তানহার মুখের রং উবে গেল। সে কোনোভাবে কথাটা এড়িয়ে গেল, কিন্তু সন্দেহের বীজ রবিত হয়ে গেল। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে দেখে পরিবেশ অস্বাভাবিক। মা, একটু এদিকে আয়। বাবার গলা শুনে তার বুক ধক করে উঠল। তোর সাথে আমাদের কিছু কথা আছে। তানহার হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যি করে বল, তুই কি আমাদের কিছু লুকাচ্ছিস? আর সেই মুহূর্তে তানহা বুঝলো আর লুকিয়ে রাখা সম্ভব না। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মা, আমি সব বলবো। ঘরে বাতাস যেন থমকে গেল। জীবনের সবচেয়ে কঠিন স্বীকারোক্তির সামনে দাঁড়িয়ে আছে তানহা। সত্য বলা যত কঠিন, সত্য শোনাটাও ততটাই কঠিন। ঘরের ভিতর নিস্তব্ধতা। তানহার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কি হয়েছে মা? সত্যি করে বল। মা, আমি আর লুকাতে পারছি না। কাঁপতে কাঁপতে সব বলল সে। নিজের ভয়, নিজের ভুল, আর তার গর্ভে থাকা সন্তানের কথা। কথা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তুই এত বড় কষ্ট একা সহ্য করলি? তানহা অবাক হয়ে গেল। সে ভেবেছিল সবাই শুধু রাগ করবে, কিন্তু মায়ের চোখে সে শুধু কষ্ট দেখল। একটা কথা বল, বাচ্চার বাবাকে? প্রশ্নটা শুনে তানহার মাথা নিচু হয়ে গেল। হৃদয়। বাবা মা দুজনেই একে অপরের দিকে তাকালেন। হৃদয়? ও কি জানে? না, আমি বলতে পারিনি। আবার কান্নায় ভেঙে পড়ল তানহা। চুপ কর মা, এভাবে কাঁদলে হবে না। হৃদয়ের সাথে কথা বলতে হবে। এই কথাটা শুনে তানহার বুক কেঁপে উঠল। না বাবা, প্লিজ না। কেন?
যদি সে আমাকে ভুল বুঝে, যদি ভাবে আমি তাকে ফাঁদে ফেলতে চাই। বাবা ধীরে ধীরে মেয়ের মাথায় হাত রাখলেন। যে ছেলে তোকে সত্যিকারে ভালোবাসে সে কখনো এমন ভাববে না। তবুও তানহার ভয় কাটলো না। ঠিক তখনই ফোন বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল হৃদয়। তানহার হাত কাঁপতে লাগলো। রিসিভ কর। পারছি না। একদিন তো বলতেই হবে। অবশেষে কাপা হাতেই কল রিসিভ করলো। হ্যালো, তোমার গলা এমন কেন? তানহার চোখ আবার ভিজে উঠল। হৃদয়, তোমার সাথে খুব জরুরি কথা আছে। কি হয়েছে? তুমি কি কাল আসতে পারবে? তুমি ডাকলে আমি আজই আসতে পারি। এই কথাটা শুনে তানহার কান্না আরো বেড়ে গেল। তা না, তুমি কাঁদছো? কাল এসো, সব বলবো। কল কেটে গেল। এবার আর পেছনে ফেরার পথ নেই। আগামীকাল সব সত্য সামনে আসবে। সারা রাত তানহার চোখে ঘুম ছিল না। আগামীকাল কি হবে সে জানে না, শুধু জানে আজ আর কিছু লুকানো যাবে না। পরদিন সকাল, হৃদয় খুব ভোরেই রওনা দিল। পুরো রাস্তা জুড়ে তার মনে একটাই প্রশ্ন। তা না, এত কাঁদছিলে কেন? কি এমন হয়েছে? দুপুরের দিকে সে তানহাদের বাসায় পৌঁছালো। আজকের পরিবেশ অন্যরকম। ঘরে অদ্ভুত নীরবতা। আঙ্কেল, সব ঠিক আছে? বসো বাবা। হৃদয়ের বুক ধক করে উঠল, কারণ সবার মুখই গম্ভীর। কিছুক্ষণ পর তানহা ঘরে ঢুকলো। চোখ লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ কেঁদেছে। কি হয়েছে? আমি কথা বলতে গিয়ে গলায় আটকে গেল। বল মা। তানহা কাঁপতে কাঁপতে সব বলল। ডাক্তারের রিপোর্ট, তার ভয়, এতদিনের লুকিয়ে রাখা সত্য, সবকিছু। কথা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। হৃদয় স্থির হয়ে বসে আছে। তার কানে শুধু একটাই কথা বাজছে, সে বাবা হতে যাচ্ছে। হৃদয়, তুমি যদি আমাকে ঘৃণা করো আমি কিছু বলবো না। হৃদয় ধীরে ধীরে মাথা তুলল। ঘৃণা? আমি তোমাকে ঘৃণা করব কেন? আমি ভয় পেয়েছিলাম। তুমি এতবার একটা কষ্ট সহ্য করলে, আমাকে একবারও বললে না? তানহা মাথা নিচু করে কাঁদতে লাগলো। একটা কথা শোনো, এই সন্তানের দায়িত্ব থেকে আমি কখনো পালাবো না, আর তোমার দায়িত্ব থেকেও না। তানহার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। তবে এবার সেই কান্নার মধ্যেও স্বস্তি ছিল। তুমি কি ভেবেছো আমি তোমাকে ঘৃণা করব? সবার মতো আমি তোমাকে অপয়া বলবো তুমি সুযোগে আমাকে নিজের জেলে ফাঁসিয়েছো? কখনো না। আমি আজই আমার মা বাবার সাথে কথা বলবো, তারপর আনুষ্ঠানিকভাবে তোমার হাত চাইতে আসবো। ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তুমি নিশ্চয়ই? জি আঙ্কেল, আমি তানহাকে ভালোবাসি, আর আমার সন্তানের পরিচয় নিয়ে কোনো প্রশ্ন উঠুক সেটা আমি চাই না। বহুদিন পর তানহার মুখে ছোট্ট একটা হাসি ফুটলো, কারণ আজ তার সবচেয়ে বড় ভয়টা দূর হয়েছে। প্রতিটা ঝড়ের পরই একদিন আকাশ পরিষ্কার হয়। তানহার জীবনেও অনেক ঝড় এসেছে। স্বামী হারানোর কষ্ট, মানুষের কটু কথা, একাকিত্ব, আর ভালোবাসাকে হারানোর ভয়। কিন্তু আজকের দিনটা অন্যরকম। আজ হৃদয়ের পরিবার তানহাদের বাসায় এসেছে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলতে। আমরা আমাদের ছেলের জন্য তানহাকে চাই। তানহার মায়ের চোখ ভিজে উঠল। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ঘরের পরিবেশ আবেগে ভরে উঠল। কয়েকদিনের মধ্যে ছোট্ট পরিসরে বিয়ের তারিখ ঠিক হলো। কোনো জাঁকজমক না, শুধু দুই পরিবারের আপন মানুষজন। অবশেষে এলো সেই দিন, যে দিনের জন্য এত লড়াই, এত অপেক্ষা, এত কান্না। কাজী সাহেব কবুল বলার পর হৃদয় আর তানহা একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই পানি। এবার আর কোথাও যেতে দেব না। আমি আর যেতে চাইও না। দুজন হেসে ফেলল। বিয়ের কয়েকদিন পর তানহা এখন আর বাবার বাড়িতে থাকে না। সে আর হৃদয় একসাথে নতুন সংসার শুরু করেছে, আর তাদের ছোট্ট অতিথির অপেক্ষা করছে। এক রাতে বারান্দায় দাঁড়িয়েছিল দুজন। একটা কথা বলবো? বলো। যদি সেদিন তোমাকে হারিয়ে ফেলতাম, তাহলে হয়তো নিজেকেও হারিয়ে ফেলতাম। আমিও। তানহা ধীরে ধীরে হৃদয়ের হাত ধরল। ধন্যবাদ। কিসের জন্য? আমার জীবনে আসার জন্য। হৃদয় মুচকি হাসল। তুমিও তো আমার জীবনে এসেছিলে। ঠিক তখনই তাদের ভবিষ্যৎ নিয়ে কথা শুরু হলো। একটা ছোট্ট ঘর, অনেক ভালোবাসা, আর নতুন জীবনের স্বপ্ন। সূর্য ধীরে ধীরে উঠছিল। দীর্ঘ অন্ধকারের পর যেমন নতুন সকাল আসে, তেমনি তানহার জীবনেও নতুন সকাল এসেছে। অবহেলা থেকে ভালোবাসা, কষ্ট থেকে সুখ, আর একাকিত্ব থেকে পূর্ণতা। শেষ বার্তা, কখনো কখনো জীবন আমাদের অনেক কষ্ট দেয়, কিন্তু সব কষ্টের পরও যদি মানুষ ভালোবাসা, বিশ্বাস আর সাহস ধরে রাখতে পারে, তাহলে একদিন না একদিন সুখের দরজা খুলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনিয়র অপুর গল্পটি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ইন্টারেস্টিং গল্পে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।